আমরা মোবাইলে কি করি অনেক সময় বেশি থাকি। চায়না পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের বিজনেসের ক্ষেত্রে আমরা ধরতে পারি। চায়নাতে কিন্তু অনেক অ্যাপস ব্যান করে দেওয়া। আপনার থেকে নিষিদ্ধ কেন বলছে? তো এগুলোতে আমার টাইম ওয়েস্ট হচ্ছে। আপনার কাছে ১,০০,০০,০০০ টাকা থাকলেও আপনি দিবেন না, আগে আপনি ১,০০০ টাকা দিয়ে দেখবেন খরচ কিভাবে করে। এই ১,০০০ টাকাকে কিভাবে ১,৫০০ টাকা বানানো যায় অথবা ১,১০০ টাকা বানানো যায়। এই মাথা যদি সে থাকে তাহলেই ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। এচিভার্স পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম একজন এচিভার। জি হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের সাথে আছেন ওয়ার্ল্ড ওয়াইড এডুকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর এবং আ একাধারে এই ওয়ার্ল্ড ওয়াইড এডুকেয়ারের পাশাপাশি উনি কিন্তু মাল্টিপল বিজনেস হ্যান্ডেল করছেন। বাইং হাউস আছে রেস্টুরেন্ট যেটা একটা ব্রাঞ্চ বাংলাদেশে এবং আরেকটা হলো লন্ডনে। পাশাপাশি ওনার আছে গার্মেন্টস ফ্যাক্টরি এবং ল্যান্ড প্রপার্টিজ এর বিজনেসও। আরো অনেকগুলো বিজনেস আছে যেটা আমাদের আ আড্ডায় বা যেটা আমাদের আলোচনায় উঠে আসবে। আমরা জানবো আমাদের আ শোয়েব জিসান সাহেবের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আ আমরা আসলে এচিভার্স পডকাস্টে মূলত এচিভারদের বাংলাদেশে যারা ইমপ্যাক্টফুল কাজ করছে, ভালো কাজ করছে এবং মানুষের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে তাদেরকেই আসলে ইনভাইট করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আসলে আপনার আ আপনাকে ইনভাইট করা এবং আপনার আ এই যে পদচারণা আমাদের স্টুডিওতে এজন্য আসলে আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। সো আমরা আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে আপনার এই যাত্রাটা আসলে কিভাবে শুরু হলো? কিভাবে একে এতগুলো বিজনেস দাঁড় করালেন? এবং আ শুরুর দিকের গল্পটা আসলে কি ছিল? এবং আমাদের দর্শকরা আসলে মেক্সিমামই ব্যবসার প্রতি বা কিভাবে ব্যবসা দাঁড়ায় এই বিষয়গুলোর প্রতি আসলে আ অনেক বেশি ইন্টারেস্টেড এবং এখান থেকে আসলে আমরা শিখতে চাই যে কিভাবে আমাদের তরুণ উদ্যোক্তারা বাংলাদেশে যারা ব্যবসা করতে চায়, ওয়ার্লড ওয়াইড যারা বিজনেস করতে চায়, তাদের জন্য আসলে কি মডেল বা কিভাবে তারা আগাবে? ধন্যবাদ আপনাকে। ১ম এ বলে নিচ্ছি, আহ ভাই যে পজিটিভিটি আপনাদের বলল, তার মন বড় দেখে সে অনেক কিছু বলছে। আমি এত বড় আসলে অ্যাচিভার না। চেষ্টা করতেছি কিছু একটা করার এবং আমার আমি নিজেকে এত বড় অ্যাচিভার ভাবিও না। তবে আমার একটা ইচ্ছা আছে যদি আমার মাধ্যমে কিছু মানুষ আগাতে পারে সামনে, তো এইটাই আমার আসলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। সেই হিসেবে আরকি বলা যায়। তো আমি এত বড় তেমন কিছুই না। সবার মতোই নগণ্য একজন মানুষ। চেষ্টা করি মানুষদের পাশে থাকতে, চেষ্টা করি মানুষদের জন্য কিছু করতে। এটা হয়তো কিছু মানুষ ভালোভাবে নেয়। এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা তো আছেই। উনার সাহায্য ছাড়া তো কিছুই হবে না। তো অনেকগুলোই ভাইয়া বলল। তারপরেও আমি যদি সিরিয়াল মেইনটেইন করে আসি ১ম ওয়ার্লড আ ওয়াইড হ্যাঁ, ওয়ার্লড ওয়াইড এডুকেয়ারে আসি। এটা কিভাবে হচ্ছে এই স্টুডেন্ট বিজনেসে আসলে কিভাবে আসলেন? আর কাদেরকে বা কোন কান্ট্রি নিয়ে কাজ করছেন? হ্যাঁ, স্টুডেন্ট বিজনেসে আসার আগে আমার এখানে স্টুডেন্টের আগে ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা লাগবে। তো আসলে দেখা গেছে কারা আসে এখানে এবং এটা শুরুতে এটা কিভাবে তৈরি হইছে। আমরা যদি শুরুতে দেখি তাহলে চলে যেতে হবে ২০১০ এ। ২০১০ ২০১০ হ্যাঁ, ২০১০ এ থেকেই বিজনেস আমার মাথায় ঘুরঘুর করছে। আচ্ছা। আর ২০১০ এর থেকেই আমি মূলত বিজনেসের জন্য ও টাকা-পয়সা একত্রে করে করছিলাম। তো ওই বাইকের প্রচুর শখ ছিল। ওই আ বাইক না কিনে তখনকার আমার ৳১,৫,০০,০০০ দিয়ে বিজনেস শুরু করি। তো বিজনেস শুরু করলে একটা এমএলএম কোম্পানি ছিল। তখন বুঝতে পারি না ইন্টার পড়ে আর কি ব্যবসা করব। ব্যবসা জানবো আরকি। তখনই এক বড় ভাই ছিল, বিজনেসের কথা বলছিল। আমি আগে সব ইনভেস্ট দিয়ে দিছি। যেভাবে মোটিভেশন করছিল, যেটা একটা এমএলএম কোম্পানি ছিল বুঝতে পারিনি ১ম এ। তো ওই সবগুলোই প্রোডাক্ট যখন কিনবো, কিনার আগে বলল যে, "তুমি শুধু প্রোডাক্ট কিনো, আমাদের সেলিং এর দায়িত্বটা আমাদের।" আচ্ছা। তো আমি ভাবলাম তাহলে তো ভালোই। আমি শুধু ইনভেস্ট করি, সেলিং তারা করুক। পরবর্তীতে যখন প্রোডাক্ট কিনলাম, তারা বলল, "আমাদের ভাই এত সময় নাই। তুমি প্রোডাক্ট তুমি সেল করবা। আমাদের সেলিং নিয়ে আমরা প্যারায় আছি।" এখন তো আমি তো একটা শকড খেয়ে গেছি। একে তো ৳১,৫,০০,০০০ টা মাত্র ইন্টারে পড়ে কি আর জ্ঞান আমার আছে? মানে টাকা আটকে গেছে। দেন তারা ১ম এই রেসপনসিবিলিটি নিলেও এখন আর রেসপনসিবিলিটি হ্যাঁ, কারণ নিচ্ছে না। তাদের তো ফুলফিল হয়ে গেছে। তাদের নির্দিষ্ট একটা চেইন থাকে। এই ডান হাত, বাম হাত যেভাবেই হোক, এভাবে তাদের ফুলফিল হয়ে গেছে। তো আসলে এই পুঁটুলিটা নেওয়ার পরবর্তীতে ভাবলাম কি করা যায়? তো ওইখান থেকে যে আমার বিজনেসে যে আইডিয়া আসছে, আমাদের ফ্যামিলিতে কারা আমাকে হেল্প করছে, আশেপাশে বন্ধুরা কারা হেল্প করছে, আত্মীয়স্বজন কারা হেল্প করছে এবং ওই প্রোডাক্টটা কিভাবে সেল করতে হইছে, ওই জিনিসটা আমি যা শিখছি, বর্তমানে ফিলিপ কটলারের বই থেকে আমি এত কিছু শিখি নাই প্র্যাকটিক্যালি।
আচ্ছা। তো ওইটা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল শিখছি। সিচুয়েশনটা শিখতে পারছি। তো আসলে মার্কেটিংটা আসলে মার্কেটে না ঘুরলে, রাস্তা না বের হলে মোবাইলে আসলে সাধারণত মানুষের হিউম্যান বিহেভিয়ারটা বোঝা যায় না। আচ্ছা। আসলেই তারা কি চায়? তখন আমি রাস্তায় নেমে গেছিলাম। তাদের সাথে মিশছি। বিভিন্ন বিভিন্ন জায়গায় গেছি। তখন আমি মূলত বুঝতে পারছি ওখান থেকে ব্যবসায়ী যেহেতু আমি বিক্রমপুরের ছেলে, আচ্ছা। ব্যবসায়ী তো থাকবেই। বিক্রমপুর বিক্রমপুর মানে তো ব্যবসা। থাকবে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা উল্টা হয়েছে। আমার দাদা ছিলেন ডক্টর, আমার বাবা ছিলেন আর্মি কন্ট্রোলার ডিএফসি। আচ্ছা। তো চাচারা অ্যাডভোকেট, উকিল, কেউ ডাক্তার এরকম। তো আমাদের ফ্যামিলিতে কেউই ব্যবসায়ী নেই। তো আমাদের ফ্যামিলিতে শুরু করতে আমি কি বলেন? ১ম এই বিক্রমপুরের মতো এলাকায় মানে হ্যাঁ, আপনারা তারা সবাই ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটেড ছিল তো। তো চাকরিজীবীতে তারা ইন্টারেস্টেড ছিল এবং তারা মেধাবী ছিল। তো ওই ব্যবসায়ী ওরকমভাবে আমার ফ্যামিলিতে কেউ ছিলই না। ধরতে পারেন আমি নিজে ১ম এই শুরু করছি। তো সেই ক্ষেত্রে আমার মানে জন্য পুরা গোষ্ঠীর মধ্যে আপনি ব্যবসায়ী? হ্যাঁ, না তারপরেও তো আপনি মানে এতগুলো বিজনেস করে আপনি মানে বিক্রমপুরের নাম রাখছেন আরকি আপনাদের বলা যায়। দোয়া আরকি। তো সেক্ষেত্রে আমি সবার ১ম এ ওই যে বললাম ওখানে একটা হোঁচট খাওয়ার পরে দেন এবার আসি আমাদের ব্যবসা ওই যে ওয়ার্লড ওয়াইড কিভাবে আসলো? ওয়ার্লড ওয়াইড এডুকেয়ারের কথা বলতে হলে আমাদের ২০১০ এ ব্যাক করতে হবে। ২০১০ এ আমাদের একটা আ আ প্রবলেম ছিল এলাকাতে। ওই এলাকাতে পুরান ঢাকা তো চিপাগুড়ি থাকে। হুম। এই বাচ্চারা ক্রিকেট খেলতো প্রচুর। এই আজকে কার কাঁচ ভাঙতেছে, কালকে কারোর পুরান ঢাকায় তো একবারে স্পেস কম। হ্যাঁ, আরে কিভাবে ক্রিকেট খেলে? হ্যাঁ, ওখানে কিছু জায়গা গলিতে, রাস্তার গলিতে আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো ওই যে বল মারতেছে, কেউ কারো কাঁচ ভাঙতেছে, কেউ ঘুমাইতে পারতেছে না। কেউ ওই যে রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে তার শরীরে বল লাগতেছে, সে চিল্লাচিল্লি করতেছে। এই প্রবলেমটা কন্টিনিউ হতো। তখন বেড়ে যেত কখন জানো? বেড়ে যেত হচ্ছে যখন স্কুল ছুটি হইতো অথবা ওই যে বছরের শেষে যে গ্যাপটা থাকে, আ মানে ছুটি ভ্যাকেশন টাইম। ভ্যাকেশন টাইমটা এই যে এই ডিসেম্বর, জানুয়ারি যে টাইমটা থাকে। ওই সময় অতিরিক্ত অত্যাচার থাকতো। স্কুলে যেত না, খেলাধুলা করত। তো কেউ এটা কোনো কিছু করতে বাচ্চারা খেলতো। ওদের কি আর কি বলবে? বাবা-মারাও তো তো আমাদের তো মাঠও ছিল মহল্লার না। বাচ্চা ওখানে আসলে বলার কিছু নাই। কিছু নাই। প্লাস হচ্ছে ওদেরকে বলবে যে তোমরা মাঠে যাও খেলতে, এটা যাও, ওটা যাও। ওইটাও তেমন পর্যাপ্ত পরিমাণ মাঠ ছিল না। কই? মাঠই তো নাই। মাঠ সহ বিল্ডিং হয়ে গেছে। প্লট কিনে। তো কিছু করার না পারে খেলতো। তখন একসময় ভাবলাম যে ওদের কি করা যায়? এখান থেকে তো চাপাতে হবে না। আমার আম্মু ইফেক্টিভ ছিল। ঘুমাইতে পারত না ওদের আওয়াজে, অত্যাচারে। তখন ভাবলাম দেখা যাক কি করা যায়? ওইখানে প্রবলেমের সলিউশনটা। না প্রত্যেকটা জিনিসেরই একটা প্রবলেম সলিউশন যখন করবা, তখন দেখবা যে প্রবলেম তো সলভ হবেই। এর পাশাপাশি তোমার একটা অন্য একটা জিনিস সৃষ্টিকর্তা তোমার উন্মুক্ত করে দিবে। রাইট। তুমি যখন একজনের প্রবলেম সলিউশন করবা, বিজনেস কিন্তু একটা মেজর এথিক্স আছে মানুষ প্রবলেম সলিউশন করা। এই প্রবলেম সলিউশন করলে দেখবা যে অন্য একটা দোয়ার খুলে গেছে। মানুষ আসলে মনে করে কি বিজনেস মানে প্রোডাক্ট। অ্যাকচুয়ালি বিজনেস কিন্তু প্রোডাক্ট না। বিজনেস হলো একটা প্রবলেমের সলিউশন। আপনার চোখের সামনে আপনি আপনার পরিবারে, সমাজে, আশেপাশে আপনি একটা প্রবলেম ফাইন্ড আউট করেন যে এটা হলো প্রবলেম। ওকে, এখন আপনি দেখেন এই প্রবলেমটা আপনি আপনার অবস্থান থেকে কত বেটার ওয়েতে সলিউশন করতে পারেন। ইফ ইউ ক্যান জি। সলভ দ্যাট প্রবলেম তাহলে দ্যাট উইল বি দ্য বিজনেস। ইয়েস, এটাই আসছে। তো ১ম এ চিন্তা করলাম তাহলে ওদের যেহেতু ওরা ওই যে ইটা দিয়ে খেলে, তারপরে স্যান্ডেল দিয়ে খেলে। তো ওদের কোনো স্টেম নাই। তো আমি কি করলাম ওদের ব্যাট বল, স্টেম যে সেটআপটা থাকে সব কিনে দিলাম। আচ্ছা। এখন স্টেম তো আর পাকা রাস্তায় তো আর গাড়তে পারবে না। অবশ্যই তার মাটি লাগবে। এবার তুমি কি করবা? বাধ্য হয়ে তোমার মাঠেই যাওয়া লাগবে। আ এবার আমি তো বললাম না, তুমি আমি ওদের কিচ্ছু বলি না যে, "যাও তুমি মাঠে যাও, এটা যাও।" আমি তো স্টেম কিনে দিছি। এখন স্টেম দিয়ে ইটা দিয়ে থাকতেছে না। আর পাকা দিয়েও গাড়তে পারতেছে না। এত সুন্দর স্টেম ৩ টা স্টেম ৩ টা ৩ টা ৬ টা বেল্টও আছে, হুম। বেল্ট আছে এখানে। তো এখন কি করবে ওরা? বাধ্য হয়েই মাঠে গেছে সুন্দর মতো সবাই মিলে। যদি একটু দূর, সবাই মিলে গেছে আর বড় পরিসরে বন্ধুদের বলছে, "এই ভাইয়া কিনে দিচ্ছে, আসো, আসো।" সবাই ব্যাট, বল, স্ট্যাম্প সবকিছু কিনে দিছি। ওখানে যায়া তারা সুন্দর মতো খেলতেছে। এখানে প্রবলেম সলভ। চিল্লাচিল্লি নাই। আমার হয়তোবা কিছু টাকা গেছে কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। এটাই খুব খুশি। কোনো কথা ছাড়া, কোনো কোনো ছাড়া, কোনো বাকবিতণ্ডা ছাড়াই। ছাড়াই চলে গেছে। এলাকার মানুষ খুব খুশি। আর এটা আমরা এতদিন বকা দেয়া পারলাম না। হুট করে চলে গেল। ভালো। সবাই আমার প্রতি একটা পজিটিভলি নেত সেন্স কাজ করল। তারপরে ওরা খেলতেছে, বল হারায় যায়, ব্যাট ভেঙে যায় অথবা আ যে ব্যাট খেলে সে অথবা ব্যাটটা নষ্ট করে ফেলে। এরকম প্রবলেম ফেস করতেছে। তখন আমি করলাম কি আবার বল কিনে দিলাম অনেকগুলা। বল, টেপ টেনিস, কস্টিপ, ব্যাট অনেকগুলা কিনে দিলাম। কিনে দেওয়ার কারণে এখন ওদের তো সবাই খালি বকা দেয়। হ্যাঁ, ওদের তুর, তুর করে তাড়ায় দেয়। আমি ওদেরকে আদর দিতেছি, ভালোবাসা দিতেছি, এগুলা কিনে দিছি। আবার সন্ধ্যার সময় ওদেরকে আবার নাস্তা করাইতেছি। ওরা আমার প্রতি অনেকটা উইক হয়ে গেছে।
এতটা আমার প্রতি ভালোবাসা এসে পড়ছে, আমি যা বলব তাই করবে ওরা। আচ্ছা, এই ২০-৩০ জনের মতো একটা মানুষ। আচ্ছা, আচ্ছা। এখন আমি যেভাবে বলি সেভাবে ওরা করে। এখন একজন গার্ডিয়ান এসে বলল যে, "ভাইয়া আপনার কথা তো বাচ্চারা শোনে, ওরা তো ঠিকমতো স্কুলে যায় না। আপনি একটু বলেন।" দেন আমি ওদেরকে সবাইকে ডাকলাম। সবাইকে বললাম যে, "তোমাদের আনলিমিটেড পুরি বাফেট দিব আমি। পুরি বাফেট যত পারো খাও পুরি।" তখন ওরা খাইলো মজামাজি করে খাইলে, খাওয়ার পরে পরবর্তী বলল যে, "আচ্ছা কি করা যায়?" আমি বললাম, "তোমরা যে স্কুলে হুম, হুম, বললাম, তোমরা যে স্কুলে যাও না, এগুলো তো স্কুলে যাওয়া জরুরি দরকার। কেন যাও না?" তা ঠিক আছে ভাই আপনি বলছেন যাবো। আবার সুন্দর মতো সব স্কুলে যায়। স্কুলে যায় কিন্তু পড়াশোনা করে নাই, ফেল মারে। এদের বললাম তাহলে কি করা যায়? ওরা তো বাসায় কাদের শুনে না। বাসায় টিচার রাখে, টিচারের কথাও মানে না। আমরা বাবা-মা বলি তারাও মানে না। তাদের কথাও মানে না। এখন কি করা যায়? আপনার কথা মানে আপনি একটা কিছু করেন। আমি ভাবলাম ঠিক আছে দেখা যাক কি করা যায়। আমি কি করলাম আমাদের যেহেতু বাসা ছিল, একটা ফ্ল্যাট আ খালি ছিল। ওই ফ্ল্যাটের নিচতলায় একটা ফ্ল্যাট খালি ছিল। ওইটা কি করলাম কিছু চেয়ার টেবিল বেঞ্চ আনলাম, হ্যাঁ, বোর্ড আনলাম দেখি ওদের কিছু করা যায় কিনা। তো ওখান থেকে আমি বললাম যে, "আসো আমরা একসাথে খেলাধুলা করার পরে সন্ধ্যার দিকে আমরা নাস্তা খাই আমরা এখানে আড্ডা দিব।" বলব যে পড়ছি, কোচিং এটা বলি নাই। তাইলে পলা যাবে অর্ধেক। বললাম যে, "আমরা আড্ডা দিব, গেমস খেলবো।" গেমসের প্রচুর নেশা। আচ্ছা, তো ১ম দিন গেমস খেলাইলাম ওদের। সব কে গেমস খেলবা খেলো। আমার ট্যাব ছিল, ল্যাপটপ ছিল, ডেস্কটপ ছিল, সব গেমস খেলে। আচ্ছা, ২ ঘন্টা ধরে গেমস খেলছে। পরের দিন বললাম, "আসো আবার গেমস খেলাবো।" আবার একটা মানুষও মিস দেয় নাই। উল্টা আরো ৩ জন সাথে করে নিয়ে আসছে। চল ভাইয়া গেছে গেমস খেলায়। আচ্ছা, আবার আসছে গেমস খেলতে। হ্যাঁ, গেমস খেললো। পরের দিনে আবার দেখি ২-৩ জন নিয়ে আমাকে পুরা হাউসফুল করে ফেলছে। বসার জায়গা নাই। গেমস খেলতেছে। খেলতে পুরা এখন এমন হয়ে গেছে ভাইয়ার সাথে তারা কিছুই বুঝবে না। তখন আমি বললাম, "আসো আমরা গেমস খেলি, আমরা একটা সাথে পড়াশোনাও করি। কিন্তু পড়াশোনা না করলে তো আব্বু-আম্মু একটু কষ্ট পাইতেছে। তাদের তো কষ্ট দেওয়া ঠিক না।" বললাম, "ঠিক আছে ভাইয়া তাহলে" সবাই রাজি হইছে। "তাহলে তোমরা কালকের থেকে সব খেলাধুলা করে ব্যাগ নিয়ে আসবা আমার কাছে।" এই তো আমার এখান থেকে কোচিং শুরু হইলো। এটা হচ্ছে বাচ্চাদের কোচিং করার পরে এটা কত সালের কথা? এটা ২০১০ এর কথাই বলতেছি আমি। ২০১০ এ কোচিং সেন্টার দিয়ে দিছেন এইভাবে? আমার ১০ থেকে রানিং কোচিং সেন্টার ছিল চিন্তা করা যায়। করোনার আগ পর্যন্ত। তখন এসএসসি কততে ভাইয়ার? আমার ১০ তে এসএসসি। ইন্টার ১০ এ। এইচএসসি ১০ এ, হ্যাঁ, এসএসসি হলো ৮ এ। ৮ এ। মানে ইন্টারে পড়া একটা মানে ছেলে এলাকার ছোট ভাইদের এইভাবে ম্যানেজ করে দেন একটা কোচিং সেন্টার দিয়ে দিল। সেটাই আরকি। বিজনেস মাইন্ডেড বুঝতে হবে। সেটাই। তো কোচিং সেন্টার তো তখন ছিলাম ফ্রিতে। আচ্ছা, কারণ আমার ওরা ছিল মেক্সিমামই এফোর্ড করতে পারত না। বাচ্চাগুলো এরকম ছিল আসলে বাবা-মার অযত্নে বেড়ে ওঠে এরকম আরকি। কেউ কারো কেয়ার করত না, স্কুলে গেলে যেত না। আর ওরকম ভালো ফ্যামিলি অথবা ভদ্র ফ্যামিলি ছিল না। আশেপাশে থাকে না? তবে বাচ্চাগুলো অনেক ডিসেন্ট ছিল। আমি যতটুকু বুঝতে পারছি ওদেরকে প্রপার গাইডলাইন করা হয় নাই। বাচ্চা মানুষ তো আপনাকে যে পরিবেশে রাখবেন, আপনি যদি একটা বড় পরিবেশে রাখেন সেই মেন্টালিটি হবে। ছোটদের পরিবেশে রাখেন সেই মেন্টালিটি তার আসবে। তো ওদেরকে হয়তোবা ওই বাবা-মার ওভাবে টেক কেয়ার করতে পারে নাই। এরকম ছিল কেউ ওদের বাবাদের আমি বলি কেউ ঝালমুড়ি বিক্রি করত, কারো মা কারো বাসায় কাজ করত, কারো আবার ওই বাবা ছিল না, মা-ই সংসার টানতেছে। তো এরকম সিচুয়েশন এ তো আসলে ওদের কাছ থেকে আর টিউশন ফি কি নিব? হুম? স্টার্ট হইছে একটা প্রতিষ্ঠান স্টার্ট হ্যাঁ, হইছে আরকি। প্রতিষ্ঠান স্টার্ট হইছে প্রবলেমস ছিল এটাই ওদেরকে ভালো মানুষ আনা। তারপরে আসলো এবার মাঝে মাঝে ওদেরকে আমরা ট্যুরে নিয়ে যেতাম। এই বিভিন্ন যে সুন্দর মসজিদ আছে, এই ট্যুরে নিয়ে যেতাম। ফান্ডটা কোত্থেকে আসতো? হ্যাঁ, ফান্ড আমার পকেট থেকেই আসতো। আচ্ছা, আমি তখন টিউশনি করতাম না। আচ্ছা, অন্য জায়গায় আ ইন্টার পরবর্তীতে আমি ফার্স্ট টিউশনি করি। তো ওই টিউশনি আবার মজার কাহিনী আছে। আমার লাইফের ফার্স্ট টিউশনিটা যে টাকাটা ছিল ৳৪,০০০ একটা ভাই বলছিল, আম্মু অসুস্থ দেন। আমার একটা প্ল্যানিং ছিল। জীবনের ১ম আর্নিং এটা আমি বাবা কিছু কিনা দিব, মাকে কিছু কিনা দিব। ওই ভাইকে দিছি, উনি নিয়া আবা তাই নাকি? হ্যাঁ, পুরা এলাকা থেকে সবার থেকেই নিয়ে গেছে উনি। যাই হোক ওইটা অফ টপিক এ বললাম আরকি। এখন হচ্ছে ওই যে টিউশনি করার ওই কিছু ছিল ফান্ড এগুলা নিতাম। ওখানে ওদেরকে খরচ করতাম ওদের পেছনে। প্লাস হচ্ছে আমাদের রুম ভাড়া দেওয়া লাগতো না। নিজেদের বাসা যেহেতু। তো আর টুকটাক যে বেঞ্চ-বুঞ্চ ছিল ওগুলো হয়তোবা ওই বিক্রয়.com এ দেখতাম যারা কোচিং অনেকে ছেড়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ। অল্প টাকায় ফুল সেটআপ ওইভাবে নেওয়া হইছে। আচ্ছা, আচ্ছা। তো ওইভাবে তখন আর এত বেশি একটা গায়ে লাগে নাই। হুম? ওকে। ওরা হয়তোবা ছেড়ে দিবে যা আছে নিয়ে যান। যা দেন এরকম আরকি। তখন আমি ওইটা ভ্যান গাড়ি ভইরা নিয়ে আসছি ওই অনেক দূর থেকে। না তখন কিন্তু বিক্রয়.com এর একটা হ্যাঁ, মানে তখন একটা একটা প্রভাব ছিল। প্রভাব ছিল ভালো। ও আমার যেকোনো প্রোডাক্ট চাইলেই বিক্রয়.com এ পাওয়া যায়। হুম। সেটাই। এই আমার বললেন না যে ফান্ডিং কোথায় আসছে?
ওই বিক্রয়.com এ আমার একটা সাইড একটা বিজনেস ছিল, স্টুডেন্ট মোবাইল সেল করতাম। আমরা মোবাইল নিতাম, ওই মোবাইল আবার পরবর্তীতে সেল করতাম ওখান থেকে। তো ওখান থেকে একটা আর্নিং ছিল আরকি। যাই হোক, ওই মাল্টি জায়গা ধরলে হয় কি এক জায়গায় ক্লিক করে, এই আরকি। তো ওদেরকে তখন আমি গাইড করলাম, আ পড়াশোনা করলাম। পড়াশোনা করানোর পরে একটা মেয়ে ছিল, আ একটা মেয়ে ছিল, ও কি করতো ২ বার ফেল করছে। মানে লাস্ট বারই হচ্ছে ওর স্কুলের টাইম। এবার ওই ফেল করলে স্কুল থেকে বের করে দিবে। ও কি করলো ২০ এর ভিতরে আইসা পড়ল। তাই নাকি? একেবারে ২০ টপ 20 ঠিক কিভাবে সম্ভব? আইসা পড়ছে। ওই যে ভাইয়া না পড়লে ভাইয়া রাগ করবে, ভাইয়া কষ্ট পাবে। এই ক্ষেত্রে তারা পড়তো। আচ্ছা, আমার রাগ ছিল কি আমি ওদের সাথে কথা বলতাম না। যদি রাগ করতাম, কথা বলতাম না। এই কথা না বললে ওদের খবর হয়ে যেত। ভাইয়া আমার সাথে কথা বলে না। একেবারে কি হইছে? কি বলল না বলল? কান্নাকাটি শুরু করে দিত। কি হইছে? তো ওই ভাইয়ার মহব্বতে হোক, যেভাবেই হোক ওরা পড়াশোনা করছে। করার পরে সবাই একটা ভালো কেউ ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছে, কেউ এ প্লাস পাইছে। এই মানুষগুলা থেকে। তখন ওদের গার্ডিয়ান যে আসলো আমার কাছে, আইসা যে কান্নাকাটি, যে আমি এত টাকা দিয়ে এভাবে কি ছেলেদের মানুষ করতে পারলাম না। আপনি বিনা টাকায়, বিনা পয়সায় মানুষ করছেন। এই জিনিসটা আমার বুকে লেগে গেছে। এক্কেবারে অন্তরে লেগে গেছে। যে আমি মানুষের জন্য কিছু একটা করতে পারছি। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার বাবা বলত, "তুমি কি করতেছো? সময় নষ্ট করতেছো।" কিন্তু ওই জিনিসগুলো তো তারা ফিল করতো না। আমি ফিল করতাম। যখন গার্ডিয়ান এসে বলত যে, "আমার মেয়ে তো ফেল করার মতো মেয়ে। ও পাস করলো কিভাবে?" আমি অবাক। ছেলে তো দুষ্ট, ও শান্ত হয়ে গেছে। এবং কিছু ছেলে নামাজিও হয়ে গেছে। মাশাআল্লাহ। একসাথে জামাত করতো। সূরা পারত না, একসাথে জামাত করতো। নামাজ পড়তো। এই যে এই জিনিসগুলো যে পরিবর্তন দেখা এলাকার মহল্লাবাসী সবাই অবাক হয়ে গেছে। তখনই মাসে আসলো যে, না আমি একটা কোচিং দেই। হয়তোবা আমার পড়ানোর স্কিলটা তাদের কাছে ভালো লাগছে। হয়তোবা আমার ব্যবহারটা তাদের কাছে ভালো লাগছে। আর আমার বাচ্চা ছোটকাল থেকে আমি পছন্দ করতাম। আশেপাশে বাসায় যদি কেউ বাচ্চা না ঘুমাতো আমার কাছে দিত। আমি ঘুম পাড়ায় খাটে রেখে দিতাম। আমার অনেক বাচ্চা পছন্দ। আচ্ছা, হ্যাঁ, এবং আমাদের থেকে ছোট বাচ্চারা বড় হয়ে গেছে এবং অনেক বাচ্চা তো আমরা বড় করে বিয়েও দিয়ে দিছি। মাশাআল্লাহ। এই আরকি। যাই হোক, তো এভাবেই কোচিংটা আসলো। কোচিং থেকে আসলো, ওদের জন্য কাজ করলাম। কোচিং দিলেন কবে তাইলে? ১১ সালে? ১০ এই ১০ এই দিয়ে দিতেন। ইনস্ট্যান্ট, হ্যাঁ। আচ্ছা। ১০ এর থেকে দিতে এই টানা আমার ২০ করোনার আগ পর্যন্ত আমার কোচিং চলছে। কোচিংই চলছে হ্যাঁ, আমি এত বছর। হ্যাঁ, এত বছর কোচিং। তখন তো বাচ্চাদের নিয়ে, তারপর আস্তে বড় ইন্টার করলাম। কম্পিউটার কোর্স করলাম, হ্যান্ডরাইটিং কোর্স করলাম, স্পোকেন ইংলিশ এগুলো নিয়ে কোথাও কাজ করলাম। সবকিছু নিয়ে আস্তে আরো সেকশন বড় হইছে। ছেলে-মেয়ে আলাদা সেকশন করলাম। আগে একটা রুম থেকে ৩-৪ টা পুরা একটা বিল্ডিং এর কি নাম ছিল ফ্লোর নিলাম। কোচিং সেন্টারের? ওটার নাম ছিল জ্ঞানের আলো, একটা কোচিং সেন্টার ছিল। জ্ঞানের আলো। জ্ঞানের আলো। তখন ওয়ার্লড ওয়াইড এর জন্ম হয় নাই। তো এইভাবে করতে দেখলাম না যাক এডুকেশন সেক্টর নিয়ে কিছু একটা করা যায়। মানুষের যেটা দরকার বাংলাদেশে। রাইট। তো আবার এগুলা ইংলিশ নিয়ে কাজ করলাম কিছু। আর আমার ওই পাশাপাশি আবার আমি অ্যাসিস্ট্যান্ট আ এই রিসার্চার ছিলাম। আমার টিচারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি থাকতাম। তো আচ্ছা। সেক্ষেত্রে আমার একটা আর্নিং আসতো। কোথা থেকে পড়াশোনা করেছেন আপনি? ওইটা হচ্ছে আমি যেটা বলতেছি ইসলামিক ইউনিভার্সিটি যে আমাকে টিচার ছিলেন জাহিদ স্যার। উনার আন্ডারে আমি ছিলাম। উনি হচ্ছে রিসার্চের বস ছিলেন আরকি আমাদের ইউনিভার্সিটিতে। আমার মতে আরকি। তো সেই ক্ষেত্রে উনার আন্ডারে যেহেতু আমি ছিলাম, অনেক টিচারদের সাথে, প্রফেসরদের সাথে পরিচিত ছিল। ইভেন আমাদের ধুলাইপাড়ায় এখনো ঢাকা ইউনিভার্সিটির টিচার আছে। আমরা একসাথে বসে গল্প করি। একসাথে আ চা নাস্তা খাই। তারা অনেক বড় মানের মানুষ। আমার বন্ধু মানুষ হচ্ছে ২ টা ক্যাটেগরির। একটা হচ্ছে মসজিদের ইমাম সাহেব, আচ্ছা। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর। আমি হচ্ছে বড়দের থেকে শিখি আর ছোটদের শিখাই। এই ২-৩ ক্যাটেগরি আমার বন্ধু-বান্ধব। সমবয়সী খুবই কম। আমি মেক্সিমাম যেসব উদ্যোক্তার সাথে চলেছি বা বসেছি বা গল্প করেছি বা যাদের সাথে সম্পর্ক আছে, কেন জানি মানে তাদের ভিতরে একটা জিনিস কমন পাওয়া যায়। এই যে এই পয়েন্টটা। তারা মেক্সিমাম ক্ষেত্রেই বড়দের সাথে তাদের বয়োজ্যেষ্ঠদের সাথে তাদের একটা সখ্যতা থাকে এবং তারা ওখান থেকে রেগুলার মানে হিউজ লার্নিং নেয়। এই বিষয়টা কিন্তু আমি মেক্সিমাম উদ্যোক্তার ভিতরে যারা ভালো কিছু করেছে এই জিনিসটা কমন। মনে হয় মেক্সিমাম ক্ষেত্রেই ঘটনাটা এভাবেই হ্যাঁ, হয়। বড়দের থেকে শেখা যায়। ছোটদেরকে শেখাতে হলে আরকি। রাইট। এখন ছোটরা তো শিখবে বড়দের থেকেই। আমি কাকে চুজ করব যে আমি তার থেকে শিখবো। এটাকে আমার চুজ করতে হবে। এইজন্য কিন্তু সারাউন্ডিংটা খুব ইম্পোর্টেন্ট। আমার মনে আছে যে আ যেকোনো একটা ট্রেনিং এ আ আমি শুনতেছিলাম এরকম যে আপ যেকোনো ব্যক্তি তার সারাউন্ডিং এ থাকা ৫ জন ব্যক্তি মানে সবচেয়ে কাছের ৫ জন ব্যক্তির এভারেজ। মানে হুম, আপনি হলো
আপনি যে ৫ জন ব্যক্তির সাথে চলেন, আপনি যে আপনার বন্ধু-বান্ধব যে ৫ জন আছে, এই ৫ জন ব্যক্তিরে গড় করলে যা হয় আপনি তাই। সেটাই। তো এইজন্য সঙ্গটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এটা যারা লাইফে আসলে কিছু করতে চান বা যারা লাইফে আসলে চান যে না আপনার ছোট ভাই বা আপনার সন্তান কিছু করুক বা নিজেও যদি কিছু করতে চান, তাহলে এই সঙ্গটা আসলে অনেক বেশি অনেক ইম্পোর্টেন্ট। বেশি, যে আমি অনেক বেশি। আসলে কাদের সাথে চলবো বা আমি আসলে কার সাথে চলবো? সেটাই। তো এই কারণে তো বলা হয়েছে সৎসঙ্গ স্বর্গবাস। স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইভেন আমাদের ধর্মীয়তে বলা হয়েছে আমাদের যাদের সাথে মহব্বত হবে, যাদের সাথে আমরা চলাফেরা করব তাদের সাথে কিন্তু আমাদের হাসর। রাইট। এটাও কিন্তু একটা ভালো। খুব গুরুত্বপূর্ণ কথা। এটা কিন্তু ভালো। আমি যদি আ খারাপ মানুষদের সাথে চলি আমি একসময় খারাপ হয়ে যাব। ভালোদের সাথে চললে একসময় আমি ভালো এখানে একটা বিষয় আছে। মানে কেন জানি উম মানুষের ভিতরে নেগেটিভিটিটা কিন্তু বেশি পাওয়ারফুল। মানে কিন্তু আমার কাছে মনে হয় যে উল্টাটা কেন না? যেমন ধরেন একটা ছেলে খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমার পয়েন্ট হলো যে ওই ভালো ছেলেটার সাথে মিশে কেন ওই খারাপের মধ্যে থেকে একটা মানুষ ভালো হবে না? কারণ একটা জিনিস বিষয় আছে। মিস্টার ইবলিস নামে একটা জিনিস আছে আমাদের। ও তো টাইনা ধরবে। তাহলে তো ওর কাজ কি? ও তো জবলেস হয়ে পড়বে। রাইট। ওর ইনটেনশন তো থাকবে কিভাবে ওকে খারাপে দেওয়া। কারণ আরেকটা জিনিস দেখবেন দুনিয়াতে খারাপ হইতে সহজ। বলে না ভালো হইতে পয়সা লাগে না? ভালো হইতে পয়সা লাগে কিছু ক্ষেত্রে। আপনি রিহ্যাবে যাবেন, আপনি ফ্রি চিকিৎসা নাই। ডাক্তারখানা যাবেন, আপনি ফ্রি চিকিৎসা করবে না। যদি আপনি খারাপ হইতে চান, বন্ধুদের সাথে ওই ফ্রিতে ৳১০ অনেক ফ্রিতে না ওটা ফ্রিতে মানে উল্টা আরো গিফট করে দেয়। ১ম দিকে তো সব ফ্রি ফ্রি স্পন্সর হ্যাঁ, তুমি যা ইচ্ছা তা খাও। ৳১০ র জিনিস, ২ আঙ্গুলের জিনিস যা কিসে করো। খারাপ বানায় দিল। আপনি বলবেন যে, "না আমি এখন খারাপ আছি, আমি ভালো হইতে চাবো।" দেখবেন সমাজ আপনাকে উল্টা দিকে টানছে। সম্ভবই না। যাই হোক অফ টপিকে বললাম। তবে হ্যাঁ, ভালো মানুষ যারা আছে তারা অবশ্যই ভালো। আমি যতটুকু দেখছি যাদের মন ভালো, অন্যের জন্য কিছু করতে চায়, তারা কোনো না কোনো সময় আইসা পড়ে, ওভারকাম করে। রাইট। এবং যারা অনেক হিংসুক অথবা আত্মমারাত্মক হয়, নেগেটিভিটি যেটা বললেন আপনি যে, সবার ভিতরে নেগেটিভ জিনিস দেখে। এই ধরেন একটা গ্লাস দেখলাম, এই গ্লাসে আমি জানি অর্ধেক পানি আছে। আমি বললাম, "হ্যাঁ, গ্লাস তো অর্ধেক ফুল।" আরেকজন বলল, "না, অর্ধেক খালি দেখতেছে।" ওই অর্ধেক খালি মানে মাইনাস মানে ওটা নেগেটিভ। ২ টাই সত্য। বাট ২ টাই সত্য একজন কিন্তু দেখতেছে পজিটিভ দিক, একজন দেখতেছে নেগেটিভ। নেগেটিভ দিক। একই মুদ্রার এপিঠ-ওপিঠ আরকি। যে যেভাবে নেয় সে সেভাবেই চলবে আরকি। তো এডুকেটটা ওয়ার্লড ওয়াইড এডুকেটটা কিভাবে আসলো আমরা ওখানে? তো এর ভিতরে আমরা ওই করোনা আইসা পড়ল। করোনার আগে আমরা ঠিকঠাক মতোই কাজ করতেছিলাম কোচিং এর। তো কোচিং এর একদিকে আমাকে একটু খারাপ লাগলো। আমি তো খারাপ জিনিসটা কি আমাদের বাংলাদেশে যা হয় সাধারণত। আমি ওদেরকে কাজ করতেছি, আমি তখন জব করতেছি। জব থেকে আইসা আমি ওদেরকে পড়াইতেছি। এবং এমন হইছে ওদের পড়ানোর জন্য, পরীক্ষার জন্য ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা পর্যন্ত আমি পড়াইছি। রাত ১টা পর্যন্ত আমি তাদের পড়াইছি। ইভেন আমি অফিসেও যাই নাই এবং অন্যান্য কাজও করি নাই। আচ্ছা, আচ্ছা। তখন একসময় গার্ডিয়ানরা বলা শুরু করল কি, "স্যারের মনে হয় চাকরি নাই। স্যারের মনে হয় আর কোনো কাজ করে না। হয়তোবা আর কোনো কাজ করতে পারে নাই, কোনো টিউশনি কইরা চলতেছে।" আচ্ছা। এরকম একটা কথা আমি শুনছি। শোনার সাথে আমি টিউশনি কোচিং অফ করে দিছি। ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ। এবার আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করব। তারা দেখবে আমার স্টুডেন্ট দেশের বাইরে যাবে। দেশের বাইরে প্রধানমন্ত্রীর সাথে ওদের সাথে বসবে। বড় বিল গেটস বা বড় যারা যেখান থেকে পড়ছে অক্সফোর্ড ওখানে যেয়ে আমার পড়বে। আমার স্টুডেন্ট এই ধোলায় পারে যাত্রাবাড়িতে থাকবে না। তখন আমি এটা ছাড়ছি। এবং তখন থেকে আমি ভাইয়ের সাথে কথা বলছি। আমার ভাইয়া যেহেতু তখন ইউকেতে ছিল লন্ডনে। আচ্ছা, আচ্ছা। ও বলল, "তাহলে ঠিক আছে তুমি উনি যান।" কি করতেন ওখানে? ভাইয়া ওখানে গভর্নমেন্ট জব করতেন। প্লাস হচ্ছে উনার উপরে গভর্নমেন্ট হ্যাঁ, জব করতেন। ইকেতে সিটি কর্পোরেশনে। প্লাস হচ্ছে উনার রেস্টুরেন্ট আছে। উনার মাল্টিপল বিজনেস আছে। তো উনি তো গেছেন আর অনেক আগে ১০ এর আগে গেছেন। সিটিজেনশিপ ওখানে। আচ্ছা, আচ্ছা। তো ওখানে ও ভালো ওয়েল সেটেল। তো সেক্ষেত্রে উনি বলল যে, "না ঠিক আছে তাহলে করো।" যেহেতু ভাইয়া লন্ডনে আছে, আমরা লন্ডনের লাইন কাট উনি সবকিছু ম্যানেজ করেছি। তখন আমি একটা বড় কোম্পানির আন্ডারে জবে চলে গেছি। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনসালটেন্ট হিসেবে। আমি ফার্স্ট এর ট্রায়ালে আমি গেছি। আমার কাছে ভালো লাগছে। কারণ এই জিনিসগুলো কি জানেন? যখন আমি একটা মানুষকে ভিসা নিয়ে দিব, আপনার স্টুডেন্ট ভিসা সাকসেসফুল, তখন তার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার বাবা-মা চোখে পানি দিয়ে দিবে। মানে আপনার ফ্যামিলিতে একজন মানুষ যদি দেশের বাইরে যায়, সুন্দরভাবে, বৈধভাবে, কোনো হ্যাসেল ছাড়া, তার কিন্তু ওই ফ্যামিলিটা কিন্তু দাঁড়ায় গেল। বিষয়টা বুঝতে পারছেন? কতটা সেনসিটিভ? যখন আমি এগুলা দেখছি, তাদের খুশি দেখছি, আমার কাছে মনে হয়েছে না, আমি তাহলে ইন্টারন্যাশনালি চিন্তাভাবনা করি। লোকালি চিন্তা যেহেতু আমাদের সাথে দেশের সাথে হচ্ছে না, আমি করি। তো এখন আমার সব বিজনেসই দেখবেন দেশের বাইরেই।
এক্সপোর্ট ইম্পোর্টই দেখেন, যাই দেখেন দেখবেন সব দেশের বাইরে। তো দেশের মানুষের জন্য আমি কি করি, প্রফিট নিয়ে আসা, যাদের দরকার, যাদের নিডি, ওইটা না যে ওই যে কাজ কাম নাই দেখা টিচিং করে, এটা না, যারা দরকার, স্যার আপনাকে আমার দরকার, আপনি আসেন, আমি তাদেরকে করি। মানে বিনামূল্যে দিলে তো মানুষ গুরুত্ব দিবেন। গুরুত্ব নাই। না, ইভেন পরবর্তীতে যখন আমি কাজ করছি ঢাকা ইউনিভার্সিটির এমবিএ স্টুডেন্টের যে কাজ আমি ওকে পড়াইছি, এবং পার আওয়ার আমি ৭,০০০ করে চার্জ নিছি। আচ্ছা। কনসালটেন্সি পার আওয়ার ৭,০০০ চার্জ। তার যে বিভিন্ন লেখা, তারপর যে তাদের যে বিভিন্ন ফেস করা প্রেজেন্টেশন, প্লাস হচ্ছে তাদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকে, ইভেন লাস্টের যে আপনার ওই যে ডিফেন্স ফেস করতে হয় যেগুলা, এগুলো আমি তাদেরকে হেল্প করে দিই। এবং পার আওয়ার ৭,০০০ করে আমি চার্জ দিছি, এবং হিউজ। এটা আমি শিখছি কোথা থেকে? ওই যে আমি রিসার্চ সেন্টারে ছিলাম, স্যার করতো ওখান থেকে। ইসলামিক ইউনিভার্সিটি। না, ইসলামিক ইউনিভার্সিটি তো ছিলই। প্লাস হচ্ছে ওই স্যারের যে ছিল জাহিদ স্যার, তারেক জাহিদ স্যার, উনার কাছে যখন আমি বসতাম কিংবা উনার সাথে কাজ করতাম, তখন স্যার ট্রেনিং নিতেন। আমি বসে, বসে ট্রেনিং শুনতাম। কারণ আমি যখন জব করতাম ওখানে। তার ট্রেনিং দেখতে, দেখতে, শিখতে, শিখতে আমার কাজ শিখে গেছে। পরে ওইটাই আমি করছি। এখন আ স্যার এখন একটা উত্তরা কলেজের প্রিন্সিপাল হিসেবে আছেন। সম্মান মাঝে, মাঝে গেলে দেখা হয়। ওকে। তো সো এভাবে করেই আসলে ওয়ার্লড ওয়াইড এডুকের হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এডুকের জন্ম এভাবে। তারপরে তাহলে ওয়ার্লড ওয়াইড এডুকের কত বছর যাবত আ আছে? করোনার পর থেকে ২১ এ ২১ থেকে আ মোটামুটি ২৬ পর্যন্ত। হ্যাঁ, এই ৬ করোনার বছর। পর থেকে ওকে। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এডুকের সাকসেস অনেক হইছে। কি পরিমাণ ছাত্র আমরা ওয়ার্লড ওয়াইড এডুকের এর মাধ্যমে আমি দেখতে তো পারি? হিসাব অনুযায়ী এখনো ছোট, এখনো শিখছি, এখনো ছাত্র। আমি তো এখন কম্পিটিটরে এখনো যাবো না। কারণ আমার স্টুডেন্ট, আমার ইনটেনশন কিন্তু এটা না যে আমি কম্পিট করব কারো সাথে। ও ১০০ জন পাঠালো, আমি ২০০ পাঠাবো, আমি ৩০০ পাঠাবো, এটা না। আমার কিন্তু আ আলহামদুলিল্লাহ সবকিছু আছে। আমার কোনো নিড নাই যে আমার এটা করে চলতে হবে। আমি এটা করতেছি মনে একটা আত্মার শান্তি পাই, শিব তৃপ্তি পাই। তো এটার সাথে আমরা কম্পেয়ার করলে হয়তোবা আমার সাথে ওই জিনিসটা আসবে না। কারণ আমরা যেটা করতেছি ওটা হচ্ছে, ঠিক আছে, একটা স্টুডেন্ট আসবে, তোমার একাডেমিক্স কাগজপত্র ওকে, দেন আমি তোমাকে সার্ভিস করে দেব, তুমি হয়ে যাবে। আমরা কিন্তু সার্ভিস চার্জ ফ্রি। ওকে। ইউকেতে সার্ভিস চার্জও ফ্রি, এবং বিফোর এবং আফটার ভিসা তাও ফ্রি। মানে আমি কিন্তু ইউনিভার্সিটি লন্ডনের একটা আ আ রেজিস্টার্ড কনসালটেন্ট বাংলাদেশে। তো এই ক্ষেত্রে আমাকে তার মানে আপনার যে সম্মানী এটা ভার্সিটি থেকেই দেয়। হ্যাঁ, আপনার ওইটা আমাদের কোন স্টুডেন্টের সাথে লেনদেনে যুক্ত আমি নেই। কোনো লেনদেনই নাই। আপনি আমাকে স্টুডেন্ট নামে দেখারও দরকার নাই। আপনি আমাকে ফাইল দিবেন, আমি ফাইল প্রসেস করে দেব, স্ক্যানিং করে পাঠায় দিব, কাজ করবে। দেন বিষয় হবে ওর এম্বাসি ফি ও ফেস করবে, ওর টিউশন ফি ও ব্যাংকে দিবে। আমাদের সাথে কোনো লেনদেনই নাই স্টুডেন্টের ক্ষেত্রে। তার রিস্ক ফ্রি। কি কারণে? কারণ আমরা রেজিস্ট্রেড, প্লাস হচ্ছে আমরা রিপ্রেজেন্টেটিভ ইউনিভার্সিটির। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে স্টুডেন্টদের সাথে কোনো লেনদেন হবে না। এবং এই এটা ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট। কারণ আমি আ অনেক স্টুডেন্টকে আমার কাছে এসেছে বিজনেসের কনসালটেন্সি নিতে বা বিভিন্ন পারপাসে। তো আমি শুনেছি যে তারা বিভিন্ন জায়গায় এই জায়গায় টাকা দিয়ে ধরা খাইছে, ওই জায়গায় টাকা দিয়ে ধরা খাইছে। মানে এই যে আপফ্রন্ট এ টাকা নেওয়ার একটা প্রবণতা কিন্তু বাংলাদেশের অনেক উদ্যোক্তার মধ্যে যারা স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করছে তারা কিন্তু এরকম নিচ্ছে এবং মানুষ প্রতারিত হচ্ছে। সেই জায়গায় আপনি বলতেছেন যে ইউকের মতো বা ইউকে, ইউএসএ তে আপনি পাঠাবেন অন্যান্য কিন্তু কান্ট্রি অন্যান্য কান্ট্রিতে পাঠাবেন আপফ্রন্ট এ কোনো পেমেন্ট দিতে হচ্ছে না। হ্যাঁ, এই ক্ষেত্রে যে ইউনিভার্সিটি লাগে না পেমেন্ট, তার ধরুন নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ইউকেতে যে ইউনিভার্সিটি গুলো আছে। তো আমরা আসলে ২০ টার উপরে কান্ট্রি নিয়ে কাজ করি। আচ্ছা, হ্যাঁ, ২০ টা। ২০ টার উপরে। এবং বাংলাদেশ থেকে সাধারণত যারা যায়, তাদের আমাকে বলি, তারা ইউকেতে যায়, হুম। ইউএসএ তে যায়, অস্ট্রেলিয়াতে যায়, কানাডাতে যায়, জার্মানিতে যায়, মালয়েশিয়াতে যায়, চায়নাতে যায়। আর বর্তমানে এখন মাল্টাতে বেশি যাচ্ছে ইউরোপের জন্য। হ্যাঁ? আর হচ্ছে আপনার ইতালি, এই জিনিসগুলো কয়েকটা কান্ট্রিতে, জাপান। এই কয়েকটা কান্ট্রিতে কিন্তু বেশি যায়। তো এগুলোর পাশাপাশি আরো অন্য অনেক কান্ট্রি আছে আমাদের। ওইটাতে আমাদের স্টুডেন্টের IELTS এর রিকোয়ারমেন্ট হইলে ভিসা হয়ে যায়। ইনশাআল্লাহ। মানে আমরা জাস্ট করে প্রসেস করে দিব। বাকিটা তো আল্লাহর হাতে আছে, হবে কি হবে না। এই হচ্ছে বিষয়। আর যেগুলো আমাদের সাথে ট্রান্সেকশন হবে, সেগুলো সবই ভিসার পরে। মানে আচ্ছা। ভিসার আগে আমাদের কোনো লেনদেনই নেই। এক্ষেত্রে আমার ইচ্ছাটা ছিল স্টুডেন্টদেরকে আমি ইন্টারন্যাশনালি পড়ার সুযোগ করে দেব, এবং প্যারামুক্ত জীবন থাকবে। তার কোনো টেনশনই ফিল করবে না। তো এটাই। এরকম হয় না যে আপনি ভিসা করে দিয়েছেন কিন্তু ওই ছাত্রটা যেতে পারবে না বা যাবে না। ফ্যামিলিতে কোনো ইস্যু? হ্যাঁ, এরকম অনেক হইছে। এরকম অনেক হইছে, আমি ভিসা করে দিছি। এখন আমাদের যে পেমেন্টের শেষ সময়ে বলে যে আমার আম্মু অসুস্থ, দাদু অসুস্থ, যাবে না। পা ভাঙছে, অমুক হইছে। হ্যাঁ, হ্যাঁ, এমন ওকে। হইছে, বাইক অ্যাক্সিডেন্ট। কিন্তু পরবর্তীতে ঠিকই ১ সপ্তাহ পরে দেখি যে লন্ডনে
যায়া ওই যে ক্লক টাওয়ারের সামনে যেয়ে ছবি তুলতেছে, লেকের সামনে ছবি তুলতেছে। "কেন গেলা?" "হ্যাঁ ভাইয়া চলে গেছি আসলে।" আ না জানায় চলে গেছে। এমন অনেক হইছে যে আমরা ওর জন্য অনেক কাজ করছি। আ অনেক কিছু দৌড়াদৌড়ি করছি। ভিসা হয়ে গেছে। দেখা পর্যন্ত করে নাই। দেখা না করে চলে গেছে। কেন? এটার রিজনটা কি আসলে? রিজন ২ ভাবে বলা যায়। হুম। একে তো নেগেটিভ মেন্টালিটি আমি বলব না। কারণ যখন ভিসা হয়ে যায় তখন কিন্তু টাইম একটা বেশি থাকে না বাইরে যাওয়ার। তখন কিন্তু আপনার মাথায় ঘুরপাক করবে, এই ডলার ইনভেস্ট করব কিভাবে? কখন কি করব? হ্যাঁ, তারপর জামা-কাপড় কিনবো কখন? ব্যাগ গুছাবো কখন? ফ্যামিলি থেকে চলে যাবে। ফ্যামিলি থেকে তারপর আবার হচ্ছে আপনার দাওয়াত আসে, চলে যাবে। হ্যাঁ, এই বাসায় দাওয়াত, ওই বাসায় দাওয়াত। আবার এমনও তো আছে যাদের বিয়ে হয় না এই ফাঁকে তার বিয়েও করে ফেলে। পেন্ডিং থাকে। বিয়ে করে তো ও আবার চলে যায়। চলে যাওয়ার আগে বলে, বিয়ে করে যাও, তারপরে চলে যাও।" এরকমও হয়। তো এই জিনিসগুলো নিয়ে আসলে ওরকমভাবে সুযোগ হয় না সবার। সবার সাধারণত হয় না। প্ল্যানিংটা অনেকে সেট করতে পারে না। পয়েন্ট। তাহলে এরকম হতে হ্যাঁ, লাস্ট আমাদের যে একজন গেল ইউকেতে শুভ নাম। তো ও গেছে লন্ডন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে। ওর মার্কেটিং এর যে প্যারা এটা আমি মুক্ত করে দিছি। ও আমার বাইং হাউসে আসছে। মন মতো যা লাগে নিয়া চলে গেছে। আর সব জায়গায় দৌড়ানো লাগে নাই। আচ্ছা, আচ্ছা। তার মানে স্টুডেন্টদের এই ধরনের ফ্যাসিলিটিও হ্যাঁ, দিত। আমরা তো সব যাওয়ার আগে শিপমেন্ট একটা করি না, বাহিরে শিপমেন্ট করি। তো রাইট। তখন তারা যদি বলে ধর মার্কেট তো এক জায়গায় থাকে না। প্যাডিং জ্যাকেট তাদের লাগেই। এইটা এক জায়গা থেকে কিনে, প্যান্ট এক জায়গা থেকে কিনে, জুতা এক জায়গা থেকে কিনে। আমি সবকিছু নিজের ভিতরে নিয়ে আসছি। আমার তো বাইং হাউস আছে। নিয়ে আসছি সে মানে ছাইড়া দিছি। সে তার মতো চুজ করে নিয়ে তোমার কি লাগবে নাও? কি লাগবে নাও। লাস্টে বিল হইছে। বিল দিলে দাও, না হইলে গিফট নাও। তোমার ইচ্ছা। এই আরকি। না আমার তো ইনটেনশন ওই যে আপনি বললেন না? যে আমাকে বলেন আমি এটা কষ্ট নাই। কারণ আমি করতেছি তো সাকসেস এর জন্য। ওর লাইফটা ডেভেলপমেন্ট জন্য। এটাই আমার অ্যাচিভমেন্ট। এখন ও আমাকে থ্যাংকস দিলো কি না দিলো, এটা আমার দেওয়ার বিষয় না। ওই যে উপরে একজন আছে দেখতেছেন, এটাই আমার অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ। তো এইভাবেই আসলে ওয়ার্লড ওয়াইড শুরু এবং এভাবে কন্টিনিউ করতেছি। এবং আমাদের ঢাকা ব্রাঞ্চ আমরা নতুন একটা করলাম। সায়েন্স ল্যাব ৩৩ মিরপুর রোড। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আমরা আ কাদের আর্কিড টাওয়ারে। এটা হচ্ছে আপনার ওই সায়েন্স ল্যাব মোড়ের পরে হুম। বিয়াঙ্গন মার্কেট আছে তারপরে বিল্ডিংটায়। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমাদের পুরান ঢাকা ছিল দোলাইপাড়ায়। প্লাস হচ্ছে এর পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আরো অফিস আছে আমাদের। সিলেটে আছে, কুমিল্লাতে আছে। এখানে যোগাযোগ করতে হলে লন্ডনে তো আছেই। ওটা তো দেখতেছেন। ভেরি নাইস, তো ভেরি নাইস। এগুলো হচ্ছে আমাদের মূলত আ এই হচ্ছে ওয়ার্লড ওয়াইড এর হিসাব। আর এই তো আমরা মাঝে মাঝে এক্সপো করি, মাঝে মাঝে স্টুডেন্টদের ফি কনসালটেশন দেই, কনসালটেন্সি কাজ করি। এই আরকি। আর আমরা কোনো কারো কম্পিটিশন এ যাব না। যে ও অনেক বড় কোম্পানি, আমি তো করতে পারলাম না। রাইট। সমস্যা নেই। আমি ৩ মাস ধরে ভাড়া দিছি ফ্রি। আমি কাজ শুরুই করি নাই। অফিস নেওয়ার পরে ৩ মাস আমি ভাড়াই দিতে পারিনি। ফ্রি ভাড়া দিছি। কোন কাজই শুরু করিনি। কারণ আমার তো আল্লাহর রহমতে ব্যাকআপ আছে। কোন না কোন জায়গা থেকে আসতেছে। কোন না কোন জায়গা থেকে এই যে বললেন না যে মাকড়সার জালের মতো বিজনেস ছড়াই দিছি। এইটা আমি আ একটা জিনিস আ ই মানি যেটা হচ্ছে একজন বলছিলেন মনীষী একজন যে তোমার ডিম যদি তুমি ক্যারি করো এক ঝুড়িতে সব করো না। প্রত্যেকটা ঝুড়িতে প্রত্যেকটা যায়। এটা হচ্ছে ওয়ারেন বাফেট। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ ডিম এক ঝুড়িতে রাখলেই সমস্যা। হ্যাঁ। ডিম একাধিক ঝুড়ির ওয়ারেন বাফেট পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর যে আছেন, তার অতি সম্ভবত এটা। যে জিম এক ঝুড়িতে রাখো না। তো আমি কি করছি? ইনভেস্ট আমি এক জায়গায় রাখি নাই। করোনার সময় আমি হিউজ অর্ডার পেয়েছিলাম মাস্কের। তখন তো হ্যান্ড স্যানিটাইজেশন মাস্কের অনেক ছিল। ১,০০,০০,০০০ পিসের অর্ডার। তখন আমি ছিলাম ছোট। আমি এখনো ১,০০,০০,০০০ পিসের অর্ডার। হ্যাঁ, মাস্কের। কিন্তু এটা ইন্ডিয়া থেকে একটা অর্ডার দিছিল। তখন আমি অর্ডার তো পাওয়ার খুশিতে মানে অর্ডার যে করবে ভয়টা বেশি কাজ করছে। হিউজ অ্যামাউন্টস। এখন কেমনে কি করব? কেমনে কি করব একটা বিষয়, একটা পেমেন্টের যদি এদিক ওদিক আটকা যায়, তখন তো শেষ। এই হচ্ছে বিষয়। তখন কিভাবে কি ম্যানেজ করব? পরবর্তীতে কথা বললাম ওরা ৩০% অ্যাডভান্স দিবে। বাকি ২০% দিবে কাজের শেষে। এক্সপোর্টের পরে বাকি এভাবে ভাঙবে। ভাঙ্গাতে আমি যেতে পারব না। কারণ ইনভেস্টমেন্ট অনেক হিউজ ইনভেস্ট। এটা যদি আটকে বড় যায়। ব্যাপার। তখন কিন্তু আমি ছোট ছিলাম। এখনো ছোট। তো তখন কিন্তু আমি আটকে যেতাম। তখন আমি এটা আসলে ডিলে করে দিছি। ডিনাই করে দিছি। আমি আসলে এটা করি নাই। কারণ এটা আমার ব্যাকআপটা আমার নাই। কারণ এটা আপনি জানেন আমার কাছে যদি আমি এখন entrepreneur আসে, আপনি দেখবেন ও কি ৳১,০০,০০০ দিলে ও এটা কি করবে? করতে পারবে? নাকি ৳১০,০০,০০০ দিলে করতে পারবে? এই অনুযায়ী কিন্তু ইনভেস্টমেন্ট করায়। রাইট। তাই না? আপনাকে বলল আইসা ৳১,০০,০০,০০০ দিয়ে আপনি দিবেন না। আপনার কাছে ৳১,০০,০০,০০০ থাকলেও আপনি দিবেন না। আগে আপনি ৳১,০০০ দিয়ে দিবেন ও খরচ কিভাবে করে? হুম। ওর খরচের স্টাইলটা কি? ও যদি ৳১,০০০ দিয়ে ৳৫০০ শার্ট আর প্যান্ট কিনে, ও জীবনে ব্যবসায়ী লোক না, বিলাসিতার লোক।
500 যদি কিনে ওই ব্যবসায়ীর জন্য ওইভাবে আসবে না। ওই ১,০০০ কে কিভাবে ১,৫০০ টাকা বানানো যায় অথবা ১,১০০ টাকা বানানো যায়, এই মাথা যদি সে থাকে তাহলেই ব্যবসায়ী। তখন আপনি ১,০০,০০০ টাকা দিতে পারেন দেখার জন্য। গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটাই। না, এইটা আ আমার মনে পড়ে যে বাসা থেকে কোনো ডিমান্ড আসলেই মাথার ভিতরে কাজ করে যে ওকে তাহলে এই টাকাটা, এই যে এক্সট্রা টাকা আগামী মাসে ৳১,০০,০০০ লাগবে, এটা কোন বিজনেস থেকে আসবে? হ্যাঁ, যে আমার কি আছে এটা থেকে ভাঙার চিন্তা কিন্তু আসে না। যে গাড়ি আচ্ছা যা আমরা যেহেতু বিজনেস কমিউনিটিতে বসি, যে আচ্ছা সামনের ৬ মাস পর তো গাড়ি কিনবো। তাহলে এই যে গাড়ি কেনার যে ৳৫০,০০,০০০ লাগবে, এইটা কোন বিজনেস থেকে আসবে? সেটাই। এটা এমন না যে গাড়ি কখনোই আপনার লায়াবিলিটি হইতে পারে না। যদি আপনি এটা লোন নিয়ে করা লাগে, যদি আপনার এটা মানে এমনভাবে করা লাগে যেটা আপনার জন্য প্যারা হয়ে যায়, রেসপনসিবিলিটি হয়ে যায়। সেটাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন ওয়ার্ল্ডে যে বেস্ট লেভেলে আছে তাদের ড্রেস আপ দেখবেন। নরমাল একটা টি-শার্ট পরবে, নরমাল একটা স্নিকার্স পরবে, জুতা পরবে অথবা একটা প্যান্ট পরবে জিন্সের। তারা কিন্তু অনেক শো অফ করে না। দেখছেন? রাইট। আপনি তাদের দেখলে বুঝতে পারবেন মনে হয়তো হয়তোবা ৳১,০০০ ও জিনিস পরে না। কিন্তু তারা পৃথিবী চালাইতেছে, লিড করতেছে। আপনি দেখেন না যে টি-শার্ট পরে আমাদের মার্ক জাগারবার্গ জগেরবাগে হ্যাঁ, কি নরমাল করে? একটা। সলিড কালার টি-শার্ট ৳১৫০ দিয়ে গুলিস্তানে সারা পাওয়া যায়। সারা জীবনে ওই একটাই পড়তেছে। হ্যাঁ, পরে একটাই পড়তেছে। সবাই একটাই পড়তেছে। পড়তেছে। আমার বস আমি একজনের মানে স্টিভ জবস উনার আমি অনেক খুব পছন্দ আমার উনার। তো উনাদের দেখি উনাদের আসলে অনেক মানে যারা আসলে অনেক বড় চিন্তা করে তারা নিজেদের লাইফস্টাইল অনেক সুন্দর করে ফেলে। যারা চিন্তা আমি বলি আমি আরেকটা দিকই বলি। আমি একটা মানুষ উদাহরণ দেই যে মানুষটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার লাইফস্টাইল দেখেন, সাহাবীদের লাইফস্টাইল দেখেন। ইভেন এমন অনেক সাহাবী হয়েছে আপনার মৃত্যুর পরে থালা বাসন ছাড়া ওই বিছানাপত্র ছাড়া কিছু নাই। কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করছে। তাদের ইনটেনশন কিন্তু নিজের জন্য না, অন্যের জন্য ছিল। ডেডিকেশন সবসময় অন্যের জন্য ছিল। তো যারা অন্যের জন্য কাজ করে তাদের আসলে নিজস্ব বলতে কিছু থাকে না। না, তারা সবই থাকে। যদিও অন্য টপিকে বললাম, উনারা তো হয়তোবা অন্যভাবে উনাদের মতো করতেছে। এই হচ্ছে বিষয়। জাকারবার্গ, ওয়ারেন বাফেট বলেন। কিন্তু তারাও তো একসময় সর্বস্বান্ত হয়েছিল। এই আপনার এখন ধনী যে মানুষগুলো আছে, হ্যাঁ? এলন মাস্কের কথা বলেন। রকেট সায়েন্স এ যখন তারা ফেইল হয়, ফেইল হইতে তো একটা পর্যায়ে একেবারে দেউলিয়া একটা পর্যায়ে যেয়ে সাকসেস হয়। হ্যাঁ, দেউলিয়া হয়ে গেছে এবং লাস্ট পর্যায়ে যেয়ে তারা সাকসেস হইছে। ওখান থেকে কিন্তু ফেইল হইলে তারা আর ব্যাক করা হয়েছিল না। রাইট। ইভেন টমাস আলভা এডিসন এতবার ট্রাই করতে যেয়ে কিন্তু লাস্টে সাকসেস হইছে। ইভেন আমরা যে KFC খাই মজা, কোন বছরে গেছে সে? একেবারে লাস্টে। তার কি যোগ্যতা আছে? সে একটা বানাইতে পারে চিকেন, বাবুর্চি কাজ করছে। আস্তে যায় কিন্তু লাস্টে এমন এক রেসিপি করছে যেটা পুরা পৃথিবীতে আছে। এখন কাকে, কোন সময়, কোন জায়গায় কি জিনিস ক্লিক করে এটা বলা যায় না। আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে কোনো না কোনো এক সময় ইনশাআল্লাহ এটা কাজে দিবে। এভাবে আসলে ওয়ার্লড ওয়াইড উৎপত্তি হইলো। এখন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করি। আমার এখানে অনেকে জব করতেছেন। এখন আর ওখানে কেউ বলতে পারবে না, স্যার কি করতেছেন? কিছুই করতেছেন না এই আরকি। শুনলাম আমি আ আলোচনায় শুরুতে শুনেছিলাম আপনার কাছ থেকে গার্মেন্টস ফ্যাক্টরি নাকি একটা হ্যাঁ, আছে। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এটা হচ্ছে আ আমরা তো গার্মেন্টস নিয়ে কাজ করতেছি। এক্সপোর্ট। হ্যাঁ, এক্সপোর্ট নিয়ে কাজ করতেছি। লোকাল কিছু ব্র্যান্ডে আমরা কাজ করে দিচ্ছি। গার্মেন্টস বিজনেসটা হচ্ছে একটা মজার কাহিনী আসার। তো ওই যে বললাম ভাইয়া বাইরে আছে। তো কথায় ভাইয়া একসময় বলল যে, "এখানে তো আসলে আ জামা-কাপড় অনেক এক্সপেন্সিভ। কিছু করা যায় কিনা? চিন্তাভাবনা করা যায় কিনা? এখানে এক্সপোর্ট করলে তো লন্ডনের মতো জায়গা, ব্র্যান্ডের জায়গা তো অনেক বিশাল। কিন্তু ওখানে সবাই ব্র্যান্ডের জিনিসই পরে এবং অনেক এক্সপেনসিভ। কিন্তু আমি চিন্তা করলাম বানায় ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে। বানাই কিন্তু আমরা। আমরা যেহেতু বানাই তাহলে আমরা জানি কত টাকা খরচ হইছে। তো রাইট। এই জিনিসটা যখন বাইরে যায় ৩ গুণ ৪ গুণ না ১০-১৫ গুণ বেশি তারা সেল করতেছে। ১০-১৫ গুণ। হ্যাঁ, এটা খুবই আর স্বাভাবিক। তখন আমি রিসার্চ করলাম যে আচ্ছা গার্মেন্টস নিয়ে কিছু করা যায় কিনা? দেখলাম বাংলাদেশের টপ 2nd পজিশন চায়নার পরে বাংলাদেশ ওয়ার্লড এ। ওয়ার্লড এ। তাহলে বাংলাদেশে কোন সেক্টরটা আছে বলেন? কোন সেক্টরটা আছে ওয়ার্ল্ড এর 2nd পজিশনে আছে? যত সেক্টরে দেখেন এই হ্যাঁ, গার্মেন্টসটা আছে। পজিটিভ দিক থেকে গার্মেন্টস একটা গার্মেন্টসটা বড় আছে। ফ্যাক্টর। হুম। তো যেহেতু গার্মেন্টস আছে তার মানে আমরা মানুষ আপনি আমি যা পরে আছি আমরা যতদিন বাঁচবো, মানুষ যে কদিন বাঁচবে সেই কদিন তাদের পোশাক লাগবে। আমরা তো সভ্য সমাজে পোশাক ছাড়া মানুষের কল্পনা করতে পারি না। রাইট, তার মানে একটা মানুষ মানেই একটা প্রোডাক্ট কাস্টমার। রাইট। আমাদের যদি এখন ২০ লাখ মানুষও ধরেন, তার মানে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন
এই 20 লাখ মানুষই আমার কাস্টমার। বাইং মানে এই গার্মেন্টস ফ্যাক্টরি কবে নাগাদ স্টাবলিশড করেছিলেন বা কতদিন যাবত? এটা ছিল আমার এক বন্ধুর ছিল। পরবর্তীতে আমি পার্টনারে জয়েন হইছি আরকি। প্লাস হচ্ছে ওর মার্কেটিং সাইট গুলা, বাই হ্যান্ডেলিং গুলা এগুলা আমি দেখতেছি। ও হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমার তো আসলে অনেক সাইডে নিজস্ব সময় দেওয়া যায় না। যেমন আমি আপনার সাথে এখন বইসা কথা বলতেছি। ওখানে আমার প্রোডাকশনের কাজ চলতেছে। মাল সেল হইতেছে। হ্যাঁ? আমি জাস্ট খালি এখানে বাইরে দেখি মোবাইলে আসে। হ্যাঁ, ব্যাংকে টাকা ঢুকছে। ওকে ফাইন শেষ। এটা একটা মজার বিজনেস। আর বিজনেস যদি আপনি নেটওয়ার্কিং ঠিকমতো করতে পারেন, তাহলে আপনি এত কষ্ট করা লাগে না। সিস্টেমই কাজ করে। রাইট মানুষটা চয়েস করতে জানতে হবে এবং হ্যাঁ, রাইট নেটওয়ার্কিংটা করতে হবে। নেটওয়ার্কিং করতে হবে। আমার মনে পড়ে যায় যে একটা গল্পে পড়েছিলাম যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়ে সঠিক স্টেপটা নেওয়া। হ্যাঁ, তো এইটা যারা করতে পারে তারা আসলে ভালো করতে পারে। সেটাই। এসব সুযোগের ব্যবহারটা করা, সঠিক ব্যবহার করা। এটা করতে হলে আপনার ওই যে ওই লোকদের সাথে চলতে হবে, ফিরতে হবে। তখন তাদের এক্সপেরিয়েন্স থেকে সে নিজে কাজ করতে পারবে। নিজে থেকে কখনোই আসবে না। অথবা ২ ভাবে মানুষ শিখতে পারে আমার মতে। হয়তো মানুষ ধরা খাইয়া শিখে, না হলে কাজ করতে, করতে এক্সপেরিয়েন্স নিয়ে শিখে। রাইট। যেমন আমি ১০ এ যেরকম ধরা খাইয়া শিখছি, ওখান থেকে আমার যেভাবে হইছে আজকে ধরা খাইছি। তবে আমার মতে কাজ শিখা নিয়া কাজ করলেই ভালো। সেটাই। পরবর্তীতে অলরেডি এসে আমি কাজ শিখা তারপরে নিজে কাজ করছি। এটাই আরকি আমার কাছে ভালো লাগছে। তারপর গার্মেন্টস এর পাশাপাশি তো আপনি বাইং হাউসও দিয়েছেন। হ্যাঁ, বাইং হাউস তো দেওয়া লাগবে। কারণ আমাদের যে বিজনেস গুলো আছে, গার্মেন্টস তো আমরা ম্যানুফ্যাকচার করি। তো বায়ারদের সাথে আমাদের ডিল করা লাগে। অনেক সময় বায়ার থাকে আমাদের গার্মেন্টস এর যে রেট গুলো থাকে, এই রেটের কম প্রোডাক্ট তারা পায়। আচ্ছা। হ্যাঁ, আমরা যে ম্যানুফ্যাকচারিং করি, সেই ম্যানুফ্যাকচারিং থেকে কম প্রোডাক্ট তারা পায়। এই পায়টা কিভাবে? চিন্তা ভাবনা করতে পারলাম হচ্ছে এমন কিছু প্রোডাক্ট আছে স্টক লট বলে। ওটা তারা অল্প দামে ছেড়ে দেয় কিন্তু হিউজ কোয়ান্টিটি ছাড়ে। অল্প না। অনেক কোয়ান্টিটি কিনতে হয়। তো ওই বাইং হাউসের কাজ হচ্ছে ওই ফ্যাক্টরি গুলো থেকে ওই বড় দামে লটটা কিনে নিয়ে আসে। তখন এটা যদি আপনি এক্সপোর্ট করতে যান, তখন একটা ভালো অ্যামাউন্টের বেনিফিট থাকে। কারণ যেখানে আপনার মানে ফ্রেশ হ্যাঁ, ফ্রেশ প্রোডাক্ট। ফ্রেশ প্রোডাক্টই কিউসি করা প্রোডাক্টই আপনি নিয়ে আসতে পারেন। মানে হ্যাঁ, এটা কি শিপমেন্ট ক্যানসেল প্রোডাক্ট। শিপমেন্ট ক্যানসেল হয়। হুম। তারপর হচ্ছে আর যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম বলে থাকে। আমরা সাধারণত প্রবলেম গুলা নেই না। এই ক্যাটেগরির হয় আরকি। তো তখন এগুলো আপনারা এবার এক্সপোর্ট করেন। এগুলো এক্সপোর্ট করি, হ্যাঁ। এগুলো আবার আমাদের ইকেতে প্রতি ২ অনেকে তো এগুলা নিয়ে লোকালি সেল করে। আপনারা এটা এক্সপোর্ট করে দেন। আমি লোকালি সেল করব না। লোকালি সেল করলে বাংলাদেশে একটাই ঝামেলা বাকি। আপনি যত শোরুমে আপনি প্রোডাক্ট দিতে যাবেন, হুম, হুম। আপনাকে বাকি দিতেই হবে। রাইট। সবাই হয়তো জানে না আমি আমার ছোট নলেজ থেকে বলতেছি। আসলে আমি আমার ছোট নলেজ থেকে বলতেছি আসলে এই বাকি ছাড়া আসলে বাংলাদেশের মানুষ আপনাকে কিভাবে কি জায়গা করে দিবে। কারণ আপনাকে প্রোডাক্ট দিয়ে বলবেন, "হ্যাঁ, আমার এত টাকা আছে তুমি দাও।" আরেকজন এসে বলবে, "আরে ভাই ১ সপ্তাহ পরে টাকা দেন।" তাহলে মানুষ আপনারটা নিবে না ওরটা নিবে। আমার মনে পড়ে আমি তখন অনলাইনে ক্লদিং বিজনেস করি। তো যেসব দোকান থেকে আমি রেগুলার গজ কাপড় নিই, তো আমরা কাস্টমাইজ ওমেন্স ক্লদিং এর কাজ করতাম। ব্র্যান্ডের নাম ছিল সুই সুতো। তো কি করতাম কাস্টমারের কাছ থেকে ৳৫০০ অ্যাডভান্স নিতাম। দেন ওই টাকা দিয়েই আমরা কাপড় কিনে তারপরে ডিজাইন মেক করে তারপরে ওইটা ট্রেসিং পেপারে দিয়ে কাপড়ের উপরে ছাপ দিয়ে তারপরে মানে হ্যান্ড এমব্রয়ডারি যেটা বা পায়ে যে মেশিন চালায় সিঙ্গেল মেশিন ম্যানুয়াল এমব্রয়ডারি বলে এটাকে। ওইটাতে অ্যাকচুয়াল এমব্রয়ডারি বা কারচুপি কাজ করে দেন ৭ দিন পরে কাস্টমারকে ডেলিভারি দিতাম। তো প্রচুর গজ কাপড় কিনতে হইতো এরকম কাস্টম কাজ করার জন্য। আমরা মোটামুটি ভালো রেঞ্জের একটা প্রফিটও করতাম পার ড্রেস যেহেতু মোটামুটি একটা ভালো দায়িত্ব পালন করতে হতো, আমরা পার ড্রেস মোটামুটি ৳৫০০-৭০০ পর্যন্ত ৳৬০০ পর্যন্ত এভারেজ প্রফিট করতাম। তো কি হইতো এই যে গজ কাপড় যে কিনতাম, একটা দোকান বা ২ টা দোকান থেকেই ফিক্সড কিনতাম। বাকি দোকানদাররা কিন্তু দেখতো যে এরা ডে বাই ডে এদের ব্যবসা বড় হচ্ছে, ডে বাই ডে কাপড় বেশি নিচ্ছে এবং এরা তো ওই দোকান থেকে নেয়। এদেরকে কিভাবে আমার দোকানে নেওয়া যায়? এক্সাক্টলি। তা আমাকে অফার দিত যে, "ভাই আমার থেকে নেন না, মানে মাস শেষে দিয়েন, তাহলেই হবে।" তো মাস শেষে দিব লজিকটা কি ভাই? আমার আজকে দিলেও টাকা দিতে হবে, তোমারে মাস শেষে দিলেও টাকাটা দিতেই হবে। তো আমি আজকে কেন দিব না? ভাই আপনি চাইতেছেনটা কি? আমি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিই, এই তো? আচ্ছা আমি নিবো আপনার কাছ থেকে প্রোডাক্ট। কারণ ওই লোক তো আর সব কালার দিতে পারে না। তো ওর কাছ থেকে যে কালার পাবো না, ওইটা আপনার কাছ থেকে নিবো। কিন্তু আমারে বাকি দিতে হবে না। হ্যাঁ, এই কথা সত্য যে এই কথা বলার কারণে এবং তাদের কাছ থেকে রেগুলার নেওয়ার কারণে আ তাদের কাছে এখনো সামনে গিয়ে দাঁড়ালে বা তারা যদি একবার দেখে যে না নাফিস ভাই যাচ্ছে মার্কেট দিয়ে, "নাফিস ভাই কেমন আছে?" মানে এই যে একটা অন্যরকম সম্মান। সম্মান। এই সম্মানটা আসলে অনেক বড় পাওয়া।
দিন শেষে ব্যবসা তো সবাই করে, টাকা সবাই কামায়, রাইট। কিন্তু সম্মান তো সবাই পায় না। সো এই জায়গাটায় আসলে কোর পয়েন্ট। অনেকে কিন্তু হ্যাঁ, এই অফারটা ওরা আমারে কিভাবে দিল বা কেন দিল? বিকজ অফ আমি জানলাম যে আমি ছাড়া ওই সময় আর যারা বিজনেস করতেছিল তাদের মধ্যে অনেকেই ছিল যে যারা বাকিতে বিজনেস করত। এমব্রয়ডারি ফ্যাক্টরিতে বাকি, তাদের গজ কাপড়ের দোকানে বাকি। একটা বাকির রোলিং চালাইতেছে তারা। বাকিতে আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি বিক্রমপুরের ছেলে, আমি আগে বলছি, আমাদের কাপড়ের ব্যবসায়ী অনেকে বিক্রমপুরে। তো ওদের বাকির কথা শুনলে আপনার মাথা, আমি তার একটু সফট মাইন্ডেড, বাকির টাকা উঠাইতে আমি পারবো না। আরেকটা রিজন আছে আমি এটা দিতে যাই নাই লোকালি। কারণ আমি ধরেন একটা কাস্টমার সাথে সে পায় ধরেন ৫০,০০,০০০ টাকা প্রোডাক্ট। বাকি দিতে গেলে ৫০,০০০ টাকাও দেয় না। ১০-২০,০০০ টাকা ধরা দেয়। তখন আপনার মাথার টেম্পার কিভাবে থাকবে? বুঝেন? তো আমি তো নিতে পারব না। তো সেক্ষেত্রে আম্মুর পরামর্শ, "না, তুমি এক্সপোর্টে করো। তুমি লোকালি করে নাও, তুমি নিতে পারবা না।" আমি জানি, আমি তো অনেক সময় অনেক কিছু ছেড়ে দিছি, অনেক কিছু বলিও নাই। মা তো চিনে ছেলের কেমন। সেটাই, আমি আসলে পারব না। তো ওইভাবে গেলে হয়তোবা করার কথা, ওইভাবে ধমকাতে এটা আসলে আমার বাকিতে যা হয় সাধারণত এগুলো আমার দ্বারা হবে না। এক্ষেত্রে এক্সপোর্টে আমাদের মজার বিষয়, মানুষ কোনো ট্রাস্ট করে, ওরা প্রোডাক্ট দেখায়, স্যাম্পল দেখায়। দেন ওরা আমাকে পেমেন্ট করে দেয় ব্যাংকে, আমি প্রোডাক্ট পাঠায় দেই। টিটিতে টিটিতে হয়, এলসিতে হয়, আবার অনেক সময় এমনিও পাঠায় দেই। তারা চাইতে গিফট হিসেবে যায়। লোকাল যে ডিএচএল গুলো হয়, অ্যারামিক্স হয়, ফেডেক্স হয়, এগুলো তো তারা নেয়। বাইং হাউস বা গার্মেন্টস ফ্যাক্টরি সম্পর্কেও জানলাম। আমাদেরকে একটু যদি আপনার শোরুম, আমি শুনেছি যে ঢাকায় নাকি শোরুম আছে হ্যাঁ, আপনাদের। ঢাকায় ২ টা শোরুম আছে। এটা হচ্ছে আমি সায়েন্স ল্যাব মোড়ে যেটা আছে রূপসী বাংলা, এটা হচ্ছে আমরা শুধুমাত্র পাঞ্জাবি সেল করে থাকি। আচ্ছা। পাঞ্জাবি বানাই, পাঞ্জাবি ম্যানুফ্যাকচারিং করি প্লাস সেল করে থাকি এবং ডিস্ট্রিবিউশন করি সারা বাংলাদেশে। আরেকটা হচ্ছে শনি একরাতে। এটা হচ্ছে আমি যে এক্সপোর্টের কাজগুলা করি, সব প্রোডাক্ট তো সবারই যদি বাইরে দিয়ে দেই, তাহলে আশেপাশে ভাই ব্রাদারদের জন্য আর কি করলাম? আচ্ছা। কারণ তাদেরও শখ থাকে। কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট উঠলে কিংবা ভালো প্রোডাক্ট আসলে তাদেরও শখ থাকে যে আমি একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট পড়বো। তাহলে রূপসী বাংলায় বিক্রি করতেছেন হলো শুধু পাঞ্জাবি। শুধু পাঞ্জাবি, ধানমন্ডিতে। আন আর সায়েন্স ল্যাব মোড়ে সায়েন্স চেম্বরে। আর ধলাইপাড়ে যেটা আছে, শনি একরাত। শনির আখড়ায় যেটা এটা হচ্ছে আছে, এক্সপোর্ট এটা ইম্পোর্ট এর, এক্সপোর্ট প্রোডাক্ট হ্যাঁ, যেগুলো প্রোডাক্ট শার্ট, সাপোর্ট হ্যাঁ। করছেন এইটারই একটা অংশ। হ্যাঁ, এটার একটা কিছু অংশ আমি রেখে দেই আমাদের বন্ধু-বান্ধব, ভাই ব্রাদারের জন্য। আচ্ছা, আচ্ছা। সেটাই। সুন্দর, সুন্দর উদ্যোগ। হ্যাঁ, কারণ কারণ তারা যখন দেখবে আমি বাইরে পাঠাচ্ছি, তারা একটু মনে একটু কষ্ট পাবে যে আমাকে তো কিছুই দিল না। কিছুই আমি, শখ থাকে না? বাইরে একটা জিনিসের ওদের কোয়ালিটি তো অন্যরকম হয়। আচ্ছা, আমরা জেনেছি যে আপনি ল্যান্ড বিজনেস এর সাথেও আছেন, ল্যান্ড প্রপার্টিজ বিজনেস এর সাথে। এই হ্যাঁ, সম্পর্কে যদি এটা একটু বলেন। এটা আমার একটা শখের বিজনেস। আলহামদুলিল্লাহ আপনি ইনফরমেশন নিছেন ভালো থাকা থেকেই। তো এটা হচ্ছে আমার একটা শখ, বিজনেস থাকে না? বিভিন্ন বিজনেসের একটা লাস্ট পর্যায়ে থাকে। রাইট। যে আমি আসলে নিজেকে এত বছর পর কোথায় দেখতে চাই। এটা হচ্ছে আমার একটা অনেক শখের, অনেক আর ড্রিম একটা প্রজেক্ট। ড্রিম প্রজেক্ট বলা যায় আরকি। আচ্ছা। তো এটা আমাদের লাস্ট, মানে বিজনেস তো যেভাবে শুরু করতেছি আল্লাহর রহমতে একটা পরে একটা আসতেছে। তো এটা বলা যায় এটা মোটামুটি একটা ওয়েল এস্টাবলিশ। তো এটা হচ্ছে এখনো আমরা হচ্ছে ল্যান্ড আ বাইং এবং সেলিং এর দিকে ফোকাস দিছি। তো কেউ যদি ল্যান্ড সেল করতে চায়, তারা আমাদের আমাদের কাছে বলতে পারে, আমাদের বায়ার আছে। আর কেউ যদি কিনতে চায় সেটাও বলতে পারে। আমাদের কাছে সেলার আছে। শুধু ল্যান্ড বাই সেলটা করছেন হ্যাঁ, নাকি? শুধু ল্যান্ড বাই সেল আপাতত এটাই। কারণ এগুলো অনেক ধৈর্যের বিষয়, সময়ের বিষয়, অনেক অ্যামাউন্টের বিষয়। অ্যামাউন্ট, আমাদের রিয়েল এস্টেটের মাত্রাপাতি বুঝতে হয় হ্যাঁ, কাগজপত্রগুলা। কাগজপত্র বুঝতে হয়। এটা আস্তে, আস্তে রিয়েল এস্টেটের একটা বিজনেসের ইচ্ছা আছে। তো এগুলো আসলে আ ড্রিম বিজনেসই বলা যায়। মানে শুরু না করলে তো শুরু হয় না। রাইট। সেই ক্ষেত্রে শুরু করা। মানে একটা কিছু শুরু করলাম, এক পর্যায়ে সে একটা কাঠামোগতভাবে দাঁড়াবে। সেক্ষেত্রে শুরু করা। ওরকমভাবে শুরু করা না, যদিও আমাদের এটা অফিস আছে আলাদা। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে দেন কোথায় এটা আপনার এটা অফিসের আমাদের এক্সাক্ট? গুলশানে আছে। গুলশান গুলশান, অফিস। হ্যাঁ, গুলশান ২ এ আছে। এই প্রতিষ্ঠানটার নাম কি আমরা আ আমি আসলে এটা আসলে হাইলাইট করতে চাচ্ছি না। তো ওকে। এই হচ্ছে বিষয়। যখন একটা কিছু হবে তখন ইনশাআল্লাহ হাইলাইট করব। দরকার লাগলে আবার আসবো। তখন এইটা নিয়ে শুধু কথা বলব। আপাতত শুরু হোক, কারণ মানুষের চোখের একটা বিষয় আছে, বা নজরের একটা বিষয় আছে। হয়ে নেক আগে, তারপরে সেটাই, ধরাধরি হয়ে একটা একটা কিছু ব্লাস্ট করে পর্যায়ে যাক। তারপরে সামনে আসবেন। একটা পর্যায়ে যাক, দেন আমরা আগাই। আচ্ছা। আমরা যতটুকু জানি যে আপনার একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ, বাংলাদেশে, সাংহাই হ্যাঁ, রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট।
এবং পাশাপাশি নাকি একটা লন্ডনেও একটা রেস্টুরেন্ট আছে। লন্ডনে আছে এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। লন্ডনটা সরাসরি একটা ভাইয়া এবং ভাইয়ার যে শেয়ার পার্টনার আছে তারা দেখতেছেন। সাংহাইটা হচ্ছে এটা আমাদের ধলাইপাড়ে যে মেইন পয়েন্ট আছে যে হানি ফ্লাইওভার ব্রিজটা, হ্যাঁ, ব্রিজটা থেকে নামলে যে ধলাইপাড়ে যে গোল চক্কর যেটা মেইন পয়েন্ট হাতের ডানে আছে। সাংহাই এটা অনেক আগের রেস্টুরেন্ট। এখানে আমি আছি। তো এখানে পার্টনারশিপে আছি আরকি। তো এইটা হচ্ছে আমার অনেক আগে থেকে রেস্টুরেন্টটা ছিল। পরবর্তীতে আমি আসলে মার্কেটিং এ শেয়ারে এভাবে আরকি পার্টনারশিপটা নিয়েছি। তো রেস্টুরেন্টটা আসলে আমার ছোটকাল থেকে আ ছোটকাল না অনেক বছর আগে থেকে খেতাম তো। খেতে অনেক ভালো লাগছিল। উনার মালিক ফাহাদ ভাই অনেক ভালো মানুষ। উনার সাথে আস্তে পরিচিত হইলাম। তো সেই ক্ষেত্রে আস্তে আমরা বিভিন্ন আমাদের তো এক্সপো করার জন্য একটা রেস্টুরেন্ট লাগেই। রাইট। বড় মাপের এডুকেশন এক্সপো করার জন্য লাগে। তো ওখানে আমরা এক্সপো করছি। তো ওনাদের সাথে কথাবার্তা বলছি। খাবারের মান যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। যারাই আমরা খাইছি তারাই ভালো বলছে। সো সেইভাবে আসলে আমি একটু পেটুক টাইপের মানুষ। খাবার একটু ভালো হলে এটা আমি খাইতেই পারি। খাওয়ার জন্য অনেক দূরে পর্যন্ত যাই। এটা একটা আমাদের এটা পুরান ঢাকার মানুষদের জন্য হ্যাঁ, আমাদের তো বিরিয়ানি তো অনেক ভালো। এটা তো লাগে। এটা তারপরও সকালে বিরিয়ানি, দুপুরে বিরিয়ানি, রাতে বিরিয়ানি, ভোর রাতে উঠে হ্যাঁ, ঘুম থেকে বিরিয়ানি বিরিয়ানি খায়। ঘুম থেকে উঠে বিরিয়ানি খায়। কারণ ওরা বিরিয়ানির ভিতরে বড় হইছে। হ্যাঁ, অনেকে বলে বিরিয়ানি ডেকেই তারা ঘুমায়। এই আরকি অবস্থা। তো হ্যাঁ, পুরান ঢাকার মানুষগুলো অনেক খাবার এই যে সামনে রোজা আসতেছে। ওই বাসায় যেই অবস্থাই হোক, বিরিয়ানি চলবে। মানে চল বিষয় খাবার-দাবারে কোনো কমতি নাই। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের একটু ঐতিহ্যগতভাবেই আসে আরকি। এই হচ্ছে বিষয় রেস্টুরেন্টের বিষয়টা আরকি। তো এখানে আমরা যে কেউ ইনভাইটেড আসতে পারে। মোটামুটি ২০০-২৫০ জন সিটিং এর ব্যবস্থা আছে আমাদের। আচ্ছা, আচ্ছা। মানে পার্টি সেটিংস ও পার্টি আছে সেটিং আমাদের আবার ২ টা ফ্লোর। একটা ফ্লোরে আমরা পার্টি করি, আরেকটা হচ্ছে জেনারেল রেস্টুরেন্ট যেটা হয় সেটা করি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ভেরি গুড। একটা জিনিস অনেকক্ষণ যাবৎ বলবো ভাবছিলাম। ওকে। আপনার এখানে বেশ কিছু বেজ দেখতে পাচ্ছি। মানে আ এগুলো খুব পরিচিত বেজ এবং আ আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলেন যে আসলে আপনি এই দেবগুলা কিভাবে এত অল্প বয়সে কিভাবে এই প্রতিষ্ঠানগুলোতে বা এই আ অর্গানাইজেশন গুলোতে জড়িত হলেন? এটা হচ্ছে আমার খুব যে আমি আপনাকে বললাম, আমার খুব ছোটকাল থেকে শখ ছিল বাচ্চাদের নিয়ে কাজ করা। তো আমাদের যেই বাচ্চাদের যে সংস্থাগুলা কাজ করে, তাদের সাথে জড়িত হইতে একসময় আমি দেখলাম যে লায়ন্স ক্লাব ওরাও অনেক কাজ করে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বয়স বয়স্ক মানুষের চোখের অপারেশন দেখে। তো এগুলো আস্তে দেখে আমি আসলে ইন্সপায়ার হয়ে ওই যে লায়ন্স ক্লাবে আমি যোগ দেই। তো বেশিদিন হয় নাই। অবশ্যই ক্লাবের সবাই আমাকে অসম্ভব রকম ভালোবাসে। আ বিশেষ করে ফারুক স্যার আছে আমাদের এবং সবচেয়ে মজার বিষয় কি ওই ক্লাবের আমার যে টিচার, প্রিন্সিপাল টিচার সেও আমি একই। মানে একই সাথে থাকি, একসাথেই চলি। এটা একটা মজার বিষয় না? আপনার প্রিন্সিপাল টিচার আপনার সাথে বসে আছে। তো আমি যাদের সামনে আমরা বসার সাহস করি না। সবসময় দাঁড়ায় থাকি, সম্মান করি। প্লাস হচ্ছে ব্যবসায়ী অনেক মানুষ আমি দেখছি। অনেক বড় প্রতিষ্ঠানের মানুষ সেখানে আছে। ওই যে আমি বললাম বড়দের থেকে শিখি। তো আমাকে একটা প্ল্যাটফর্ম যাইতেই হবে। বিজনেস করতে হলে। বড়দের সাথে যাইতেই হবে। আদারওয়াইজ আমার সারাউন্ডিংস তো এভাবে ক্রিয়েট হবে না। কি চমৎকার চিন্তাভাবনা! হ্যাঁ, এটা হচ্ছে এ কোনটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দর্শকদেরকে বলেন। লায়ন্স ক্লাব হচ্ছে লায়ন্স ক্লাব অফ ঢাকা ইম্পেরিয়াল। হ্যাঁ? এটা হচ্ছে ব্যাচ। এটা হচ্ছে এই আরকি তারা আমাকে ব্যাচ দিয়েছেন এই ৩ টে? ইন্টারন্যাশনাল হ্যাঁ। তো এই ব্যাচ হচ্ছে আমি পড়ি। কোনো অনুষ্ঠানে গেলে কিংবা আমাদের যে অনুষ্ঠান এক্সপোতে হয় এটা আমি পড়ি। আমি প্রাউডলি বলি যে, "না আমি লায়ন্সের মেম্বার।" কেন? আমরা যে কাজ করেছি কিছুদিনের ভিতরে নিকলি হাওরে গিয়ে বাচ্চাদেরকে খাবারের সামগ্রী, বইপত্র যেই আ পড়াশোনার ইস প সামগ্রী দেওয়া। পড়াশোনার যে সামগ্রী আছে ব্যাগ, স্কুল ব্যাগ এগুলো আমরা দিছি। প্লাস হচ্ছে যাদের বয়স্ক, যাদের চোখের সমস্যা ছিল তাদেরকে আমরা চোখের সমস্যার ট্রিটমেন্ট করেছি ডাক্তার নিয়ে যেয়ে। প্লাস আরো অন্যান্য অনেক কাজ করে থাকি আমরা। যাদের হুইল চেয়ারের সমস্যা ছিল মানে তাদেরকে আমরা হুইল চেয়ার দিয়ে দিছি। তো এই ক্লাবটার মাধ্যমে আপনারা জানেন এটা অনেক বড় ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব। তো এই ক্লাবে প্রচুর মানুষদের অনেক হেল্প হয়। ইভেন অনেক মানুষ অনেক টাকা ইনভেস্ট করে শুধুমাত্র মানুষের পাশে থাকার জন্য বিপদে। এটা একটা হেল্পিং অর্গানাইজেশন যেটার মাধ্যমে মানুষ আ মানুষের মানবতার সেবায় মানুষের নিজেদেরকে নিবেদিত করে। আপনার টাকা থাকলেই হবে না। আপনার টাকা যদি সঠিকভাবে ইউটিলাইজেশন না করতে পারেন, তাহলে এই টাকাটা হচ্ছে অর্থহীন হয়ে যাবে। আপনার কাছে এখন ধরেন ৳১,০০,০০০ আছে। আপনি মানুষকে হেল্প করতে চান। কোন মানুষটার হেল্প দরকার আপনি বুঝবেন কিভাবে? রাইট। আপনি বুঝতে পারবেন না। তো এই মানুষগুলাকে যাচাই-বাছাই করতে হয়, বুঝতে হয়, জানতে হয়। তারপরে আমরা হেল্প করি। তো এই ক্লাবটা আসলে আমি এই ক্লাবে ঢুকতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। এই ক্লাবের প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে সবাই অনেক কোঅপারেটিভ, অনেক হেল্পফুল।
ইভেন যারা অনেক বড়, বড় মানুষ যাদের সামনে আমরা দাঁড়াইতে হয়তোবা শিডিউল লাগে, তারা আমাদেরকে খাবার সার্ভ করে। এইটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। আপনি যখন দেখবেন যে এমন মানুষের সামনে আপনি যাবেন, আপনি যাওয়ার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। সে আপনাকে নিজ হাতে খাবার সার্ভ করতে কত বড়, বড় মনের মানুষ না হলে এভাবে তারা কাজ করে না। তো ওই যে বললাম ছোটকাল থেকে এসব ইচ্ছা ছিল বাংলাদেশের সাথে বড়দের সাথে মিশা। তাদের থেকে অনেক কিছু শিখছি। ভবিষ্যতে আরো শিখবো। এই হচ্ছে বিষয়। লায়ন্স ক্লাবে আমার যোগ দেওয়ার উদ্দেশ্য। আচ্ছা, আপনি যদি আমাদের আমাদের অনুষ্ঠানের বা আমাদের পডকাস্টের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আপনি যদি এই অবস্থায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বা যারা আসলে কেরিয়ারে ভালো কিছু করতে চায়, জি। আপনি একজন সফল মানুষ আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আপনি যদি আমাদের তরুণ সমাজ, যুব সমাজের জন্য কিছু বলতে চান, যেটা তাদের জন্য আসলে ইন্সপিরেশন হবে। যুব সমাজদের জন্য বলতে গেলে আমাকে বলতে হয় আমিও তরুণ, আমিও যুবক। এত বয়স হয় নাই। আমিও তাদের এজেই। হয়তোবা আমি একটু আগে শুরু করছি, হয়তোবা তারা একটু পরে শুরু করবে এটাই। তো সবাইকে বলতে গেলে আসলে আ একটা জিনিস শুরু করা উচিত। যেটা আমি বলতেছি যেই লেভেলে হোক, যে যেখানে থাকুক পারলে আজকে থেকে শুরু করেন। আপনি যত আগে শুরু করবেন, মনে করবেন মার্কেটটা আপনার শুরু হয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন যে না আমি এখন অনেক নলেজ নেই, অনেক কিছু শিখি, শিখার পরে আমি ১ বছর পরে ট্রাই করি। এই ১ বছরের ভিতরে দেখবেন আপনার আইডিয়া থেকে আরো বড়, বড় আইডিয়া এস্টাবলিশ হয়ে গেছে সোসাইটিতে। তো আপনি যদি মনে করেন আমি এটা করা দরকার, করে ফেলেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আইডিয়া নিয়ে বসে আছেন, আরেকজনের ড্রাইভ দিয়ে ওটা সাকসেস করে ফেলছেন। হ্যাঁ, অনেক হইছে আমার সাথে। আমি অনেক করোনার সময় বইসা, বইসা খালি আইডিয়া জেনারেট করছি। পরে দেখি আরেকটা বড়জন আইসা করে। না আমাদের কাছে তো ইনভেস্টমেন্ট নাই। যাদের কাছে আইডিয়া আছে, তাদের কাছে যদি ইনভেস্টমেন্ট যদি থাকে, তাহলে আপনার আইডিয়া কাজে দিবে না। কারণ তার ইনভেস্টমেন্ট হিউজ ইনভেস্টমেন্ট করে আপনার আইডিয়া শেষ হয়ে যাবে। আর তরুণদের জন্য এটাই বলতেছি, আপনারা কিছু করতে চাইলেও সবসময় দেশের জন্য কিছু করতে চান, এবং দেশের বাইরের মানুষদের জন্য কিছু করতে চান, অন্যের উপকারে কিছু করতে চান, তখন দেখবেন সৃষ্টিকর্তা একজন আছে, আপনার কোনো না কোনো একটা ওয়ে হয়ে যাবে। আমার লাইফ থেকে আমি যেটা বুঝি, সবসময় নিজেকে আত্মকেন্দ্রিক ভাবে না, না আমি এটা করব, এটা আমার জন্য, এরকম না। আমি অন্যের জন্য কাজ করি। অন্যের একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা আমি সলিউশন করি। দেখবেন ওটাই কোনো না কোনো একসময় আপনার বিজনেস হয়ে যাবে। রাইট। রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে রিজিক যেহেতু আমাদের হাতে নাই। রিজিকের মালিক আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা। তো আমাদের উচিত সৃষ্টিকর্তা যেভাবে আমাদেরকে চলতে বলছেন, যেভাবে আমাদের থাকতে বলছেন, সেভাবে আমরা যদি ফলো করি, তাহলে আমাদের জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যায়। অথবা আমাদের লাইফ স্টাইল অনেক ভালো হয়ে যায়। কিছু কথা আমি বলি, এটা আমার ব্যক্তিগতভাবে বলতেছি, অথবা কেউ করতে পারেন, নাও করতে পারেন। সেটা হচ্ছে আপনারা ৫ ওয়াক্ত নামাজ কখনো মিস দিবেন না। জামাতের সাথে পড়তে পারলে অনেক ভালো। আর না হলে পড়বেন। তবে মিস দেওয়া যাবে না। এটা দ্বিতীয়ত হচ্ছে সর্ব অবস্থায় আপনি যে অবস্থায় থাকেন, আপনার শুকরিয়া আদায় করতে হবে সৃষ্টিকর্তার। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি আজকে ডাল ভাত দিয়ে ডিম দিয়ে খাচ্ছেন, আপনি শুকরিয়া আদায় করেন। আপনি আজকে খেতে পারেন না, তাও শুকরিয়া আদায় করেন। এবং যে শুকরিয়া আদায় করবে তার কখনো জিনিস কমবে না, আল্লাহ বাড়ায় দিবে। বলাই তো আছে যে শুকরিয়া আদায়কারীর কি আল্লাহ তাআলা বারাকা দান করেন। হ্যাঁ, আরেকটা নিয়ামত বিষয় বাড়ায় দেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় অনেক ভুল কাজ হয়ে যায় আমাদের থেকে। আমরা যদি প্রতিবার সবসময় আমরা আস্তাগফিরুল্লাহ যে আমলটা আছে এটা করতে থাকি, এগুলো অনেক পরীক্ষিত আমল। এগুলো করতে পারেন। আর আদারওয়াইজ আরেকটা বিষয় আছে যেটা আমরা মাগরিব নামাজে পড়ি, সূরা ওয়াকিয়া। হ্যাঁ? সূরা ওয়াকিয়া যেটা আছে মাগরিব নামাজের তেলাওয়াত করলে অনেক বরকত। আল্লাহ ঘরে অনেক বরকত দেয়। এগুলো আমরা করতে পারি। আমরা তো চেষ্টা করব। আমরা কষ্ট করব, চেষ্টা করব, সবই করব। কাজ কিন্তু করব, হ্যাঁ। কাজ করব, সাফল্য তো আমাদের হাতে নাই। রিজিক আমাদের হাতে নাই। রিজিক মালিক যে আছেন তার কথা যদি আমরা শুনি, তাহলে হয়তোবা আমাদের রিজিকের দুয়ার খুলে যেতে পারে। রাইট। এবং লস নাই। মূল কথা হচ্ছে আমরা এই বিজনেসে কোনো লস নাই। হয় এই আখিরাতে পাবো, নাহলে এইখানে এই দুনিয়াতে পাবো, নাহলে পরকালে পাবোই। এটা পাবোই। 100% গ্যারান্টি। বিজনেস করলে তো আমরা লাভও হয়, আবার লস হয়। কিন্তু এটাতে কোনো লস নাই। হয়তোবা কেউ বলতে পারলো যে, "না, আমি এটা এখন তো কিছু পেলাম না।" তাহলে আখিরাতে তার জন্য নিশ্চিত। কারণ যে আমল করবে আমলটা তো বিফলে যাবে না। রাইট। আর এটাই বললাম, অন্যের জন্য চিন্তা করুন, অন্যের প্রবলেম সলভ করুন। দেখুন নিজের প্রবলেম সলভ হয়ে গেছে অটো। অটো। আরেকটা বিষয় হচ্ছে সবসময় বিপদে মানুষদের পাশে থাকুন। আপনি যখন একটা বড় মানুষ হয়ে যাবেন, অথবা একটা পর্যায়ে চলে যাবেন, আপনি চেষ্টা করবেন যে আপনার পাশের যে মানুষটা আছে, সে যদি সাপোর্টটা পাচ্ছে কিনা, আপনি তাকে সাপোর্ট দেন। দেখবেন আপনার হাত ধরে সেও একসময় বড় কিছু হয়ে যাবে। এভাবেই আসলে আস্তে, 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 আস্তে আমাদের দেশের উন্নতি হবে। সমাজ পরিবর্তন হবে, সমাজ দেশ উন্নত উন্নত হবে। হবে। হ্যাঁ, এই উন্নতি সমাজের আ আত্মনিয়ন্ত্রণ এবং উন্নতি সমাজের যে পরিবেশ আছে, এইটা আমরা চিন্তাধারায়
আমরা লাস্ট একটা প্রোগ্রাম করছিলাম লিঙ্ক আপ সামিট 2026-এ। এটা হচ্ছে আমাদের যত ব্যাচ ছিল এই ব্যাচ ব্যাচকে সবাইকে নিয়ে। তো এখানে আমরা আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল। কাদেরকে মূলত লিঙ্ক আপ হ্যাঁ সামিট কি ব্যবসায়ীদেরকে নিয়ে হ্যাঁ মূলত যারা ব্যবসায়ী এবং উদ্যোক্তা হতে চাচ্ছে হতে চায়? এবং তারা একটা বড় পজিশনে অলরেডি আছে, আচ্ছা। যার কাছে অপরচুনিটি আছে বড় কিছু করার, তাদেরকে নিয়ে মূলত আমরা এই কাজটা করছিলাম। তো এখানে আমাদের ডাক্তার ছিল, যেমন উকিল, অ্যাডভোকেট ছিল, অনেক বড় বড় বিজনেসম্যান ছিল। সবাইকে নিয়ে একটা জায়গায় আমরা মোটামুটি একটা গেট টুগেদার করছিলাম, যে এটা আমাদের অনেক ভালো উদ্দেশ্য একটা কি? ফিউচার প্ল্যান কি এটা নিয়ে? ফিউচার প্ল্যান হচ্ছে এই যে যেটা বললাম একে অন্যকে সাপোর্ট নেটওয়ার্কিং এর মাধ্যমে। আচ্ছা। আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি এতগুলো বিজনেস চালাচ্ছেন, আপনি তো টাইম দেন কিভাবে, টাইম ম্যানেজ করেন কিভাবে, কোশ্চেন আসতে পারে। আমি বলবো যে আমি বিজনেসে টাইমই দিই না। আচ্ছা, বিজনেস আমি ঘুমায় থাকি, আমার টাকা আসবে। এখন শুনলে অবাক লাগবে না? স্বাভাবিক। হ্যাঁ, টাইম দিই না। আমি টাইম দিয়েছি আগে নেটওয়ার্ক তৈরি করার জন্য। যখন আমি দিন-রাত প্রচুর সময় দিয়েছি, শুধুমাত্র যখন আমার নেটওয়ার্কটা তৈরি হয়ে গেছে, তখন আমি জানি এই প্রোডাক্ট অর্ডার আসছে, আচ্ছা এখানে দেই। এখান থেকে সাপ্লাই হয়ে গেল, ওকে বলি সাপ্লাই দিতে, শেষ। দেন আবার এই প্রোডাক্টের পেমেন্ট আইসা পড়তেছে। তো এই জিনিসগুলো হয় ওভার দ্য ফোনে হয়ে যাচ্ছে। নেটওয়ার্কিং মাধ্যমে হয়ে যাচ্ছে। আবার কেউ যদি প্রোডাক্ট দিতে চায়, ওকে ফোন দিয়ে বলেও প্রোডাক্ট পাঠা দিচ্ছে। তো আপনি যখন যেকোনো বিজনেস, যেকোনো কিছু আপনি যখন নিজেই ইনভলভমেন্ট থাকবেন, তখন কিন্তু অন্য কিছু আপনি আর করতে পারবেন না। যখন দেখুন আমি আপনার সামনে আছি এখন, আমি কিন্তু অন্য কিছু করতেছি না। না, আপনার এটা সাথে তো কথা না। বলতে। এভাবে থাকলে কখনো বড় হওয়া যাবে না। আপনাকে এমন চেইন অফ কমান্ড তৈরি করতে হবে যে আমি এখানে ঘুমায় থাকবো, তারপরে আমার টাকা আসবে। তাহলে আপনি একসময় বড় কিছু করবেন। তো এইটার জন্য আপনাকে কি করতে হবে? প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। কানেকশন তৈরি করতে হবে। নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে প্রচুর অযথা সময় লস না করে আমাদের কি হ্যাঁ, করতে হবে? বই পড়ে ব্রেইন রিসোর্স ব্রেইনে যেমন রিসোর্স জমা করতে হবে বা জানতে হবে নতুন, নতুন বিষয়। পাশাপাশি উদ্যোক্তা কমিউনিটি গুলোতে থাকতে হবে। উদ্যোক্তা এবং আমাদের সবচেয়ে বেশি তরুণদের যে প্রবলেমটা হয়, আমারও কম বেশি হয়, মোবাইলে একটা প্রবলেম আছে নেটওয়ার্কিং এ। আমরা মোবাইলে কি করি? অনেক সময় বেশি থাকি। তো এতে আমাদের সময়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন চায়না পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের বিজনেসের ক্ষেত্রে আমরা ধরতে পারি। চায়নাতে কিন্তু অনেক অ্যাপস ব্যান করে দেওয়া। আচ্ছা, তো আচ্ছা। আমরা কিন্তু জানি। এই যে Facebook বলেন, YouTube বলেন, এগুলো কিন্তু ওরা চালায় না। কেন? চালাইলেও VPN দিয়ে চালায়। হ্যাঁ, যে VPN মানে দিয়ে যারা চালায়। চালায় আরকি হ্যাঁ, যারা চালায় না মানে গভর্নমেন্ট থেকে নিষিদ্ধ। গভর্নমেন্ট থেকে নিষিদ্ধ কেন বলছে? তো এগুলোতে আমার টাইম ওয়েস্ট হচ্ছে। দেখেন এটা আ গভর্নমেন্টের দেশের প্রোডাক্টিভিটি তো মানে ধরে রাখার জন্য বা দেশের প্রোডাক্টিভ বাড়ানোর জন্য কত কিছু করার আছে। সেটাই। আমাদের ভিতরে আপনি বললেন না, নেগেটিভ জিনিসটা টানে বেশি। Facebook দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ব্যবসা হচ্ছে, মার্কেট হচ্ছে। কিন্তু মেক্সিমাম কিন্তু Facebook আমাদের ইউজ হচ্ছে আমাদের জেনারেশনের যে চিন্তাধারা। আপনি এখন দেখেন যে একটা লাইক কমেন্টের জন্য মানুষ কত নিচে চলে যায়। কনটেন্ট ক্রিয়েটর তারা কনটেন্ট করতেছে। তারা শুধুমাত্র ভিউ এর জন্য কত নিচে চলে যায়। মানে এটা তো মানে বলাই বাহুল্য। হ্যাঁ। না বলাই ভালো। তো এই এই সমস্ত জায়গায় আমাদের যাওয়া যাবে না। আপনি কনটেন্ট করেন, ভাইয়ের মতো কনটেন্ট করেন, আইডিয়া নিয়ে আসেন। আপনার লাইক, কমেন্টস, ভিউ অটোমেটিক হবে। আপনাকে ওই যে দয়া করে বলা লাগবে না, দয়া করে লাইক, কমেন্টস দেন। আপনি কোয়ালিটিফুল কনটেন্ট করেন, আপনার সবকিছু অটোমেটিক আইসা পড়বে। এ হচ্ছে তরুণদের জন্য আমার উপদেশ। আ আমিও বেশি একটা বড় না, ছোট মানুষ। যদিও এখানে আসতে পেরে নাফিস ভাইকে অনেক ধন্যবাদ। আমাকে সিলেক্ট করছেন এত ছোট মানুষ হিসাবে। না আসলে আ আমাদের উদ্দেশ্যই এই চিভার্স পডকাস্টের উদ্দেশ্য একটাই যে, যেসব মানুষ থেকে আসলে শেখার অনেক কিছু আছে যারা ভালো কিছু করছেন দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদের স্টোরি জানার মাধ্যমে, তাদের গল্প জানার মাধ্যমে আমাদের দর্শকদের কিছু হলেও যাতে শেখার একটা অনুভূতি জাগে হুম, এবং তারা যাতে কিছু শিখতে পারে এবং তাদের জীবনে কাজে লাগাতে পারে। যেমন ধরেন আজকের টোটাল লার্নিং এ বা টোটাল সেশনে কিন্তু আমি নিজেও অনেক কিছু শিখেছি। যে হ্যাঁ, হয়তো আমি হয়তো এভাবেই করতাম বাট এভাবে চিন্তা করে করতাম না। আ আমি আজকে শিখলাম যে হ্যাঁ, এই যে লিঙ্ক আপ বা এই যে কানেকশনস তৈরি করে কত কিছু করা যায়। হ্যাঁ? কত বিজনেস করা যায়। এবং আপনি এই যে এতগুলো বিজনেস সামলাচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন এটা জানলাম। জানলাম যে বড়দের সাথে চলার যে একটা পজিটিভিটি বা একটা পজিটিভ দিক জ্ঞানীদের সাথে। জ্ঞানীদের সাথে চলার। প্লাস ছোটদেরকে শেখানোর, নিজেকে চর্চার ভিতরে রাখা। প্লাস এই যে আ ক্লাবে বা লায়ন্স ক্লাবের মেম্বার হওয়া এবং মানুষের মানবতার সেবায় আসলে একটা পার্ট হতে পারা। এই যে ওভারঅল
একটা বিষয় এবং আপনি নামাজের ব্যাপারে বললেন বা আদার্স ব্যাপারে বললেন, ভালো মানুষের ভালো করার ব্যাপারে বললেন। স্টুডেন্ট কনসালটেন্সির জন্য কিভাবে আপনার যাত্রাটা শুরু হলো বললেন। যে অনেক মানুষ কিন্তু দেখেন রাইট পারসনটা খুঁজে বেড়াচ্ছে। যে আসলে কার মাধ্যমে সে তার ছেলেটাকে বা সে দেশের বাইরে পাড়ি জমাবে। সবাই শুধু টাকা, টাকা। হ্যাঁ? সো এই যে এত কমপ্লেক্সিটির মাঝে, এত প্রতিকূলতার মাঝে আপনি বলছেন যে টাকাই নিচ্ছেন না আপনি। সার্ভিস চার্জ নিচ্ছেন না। নির্দিষ্ট কিছু কান্ট্রিতে বা নির্দিষ্ট কিছু ভার্সিটিতে, বিশেষ করে ইউকেতে। হ্যাঁ? জি। সো এই যে অথেন্টিক একটা সোর্স কিন্তু আমাদের দর্শকরা আজকের এই পডকাস্টের মাধ্যমে পেল। এইটা আপনি না আসলে তো আসলে তারা পেত না। হুম? হ্যাঁ, আমাদের দর্শক কিন্তু অনেক অ্যাক্টিভ। আমি আপনাকে বলি, আমার একটা লাইভ করেছিলাম YouTube এ। তো ওইখান থেকে আমাদের যে করোনার টাইম ছিল, হুম। করোনার টাইমে আমাদের ওই যে ঘরে বসে আমাদের মেয়েরা, মা-বোনরা প্রায় ৪০ জনের মতো একটা কমিউনিটি তৈরি করেছিল এবং তারা আমার যে পোশাকের যে বিজনেসটা ছিল, তারা এটা নিয়ে আমাদেরকে রিকমেন্ডেশন পাবে অনেক সেল করছে এবং আমি একটা জিনিস জীবনে কিছু করতে পারি আর না পারি, ওই যে টাইমটা করোনার টাইমে ৪০ টা ফ্যামিলিকে ৪০ টা ফ্যামিলি চলছে, তাদেরকে সাপোর্ট আমি করতে সাপোর্ট পারতেন। করতে পারছি। উছিলা হইতে পারছেন তাদের। হ্যাঁ, এই যে এটা আল্লাহর পক্ষে অনেক শুকরিয়া। আল্লাহ আমাকে চয়েস করছেন দেখে আমি হইতে পারছি। যে কাউকে চয়েস করতে পারতেন। আমাকে চয়েস করছেন দেইখা আমি তাদের জন্য কিছু কাজ করতে পারছি। এটা আমার কাছে অনেক বড় আপনাদের অ্যাচিভমেন্ট এর আমি বলব। আর আমার অ্যাচিভমেন্ট বলতে গেলে বাচ্চাদের আমি কিছুটা হলেও মানুষ করতে পারছি। কিছু ঝইরা গেছে। এটা আমার অ্যাচিভমেন্ট। আমার লাইফে আমি চাই দিন শেষে মৃত্যুর আগে আ যখন আমি বিছানায় শুয়ে থাকবো, তখন যদি লাইফটাকে আমি রিকল করি, চিন্তা করি, তখন একটা জিনিস অন্ততপক্ষে একটা জিনিসের জন্য যাতে আমি একটু কনফিডেন্স পাই, মুখে হাসি আসুক। না জীবনে একটা ভালো কিছু কইরা গেলাম। তো আমার মা বলতেছিলেন যে, "তুই কত কষ্ট করিস, তুই আমাদেরকে কষ্ট করে খাওয়াস।" আমি বললাম, "আম্মু আমার তো খাওয়ানোর কোনো যোগ্যতা নাই। রাইট, একটু যদি নবী রাসূলের গল্পের দিকে তাকাও। সুলাইমান আলাইহিস সালাম খাওয়াইতে চাইছিলেন, মেহমানদারি করতে চাইছিলেন। আল্লাহ তাআলা না করছিলেন যে, "তুমি পারবা না।" তারপরেও উনি দায়িত্ব নিছিলেন। নেওয়ানোর পরে এক তিমি মাছকেও তো খাওয়াইতে পারে নাই। একটা তিমি মাছের ক্ষুধাও তো সে মিটাইতে পারেনি। একটু যদি চিন্তা করো যে, আমার বাবা চাকরি করত, আমরা সবাই চলতাম। বাবার চাকরি সামহাউ চাকরির পরে ব্যবসা, ব্যবসার পরে ইনকাম বন্ধ হইল, ছোট বোনের চাকরি হয়ে গেল। কেমনে, কেমনে জানি হয়ে গেল। ছোট বোনের করোনাকালীন সময় মাসে ৳২৫,০০০ সেলারি পায়। বিষয়টা এরকম। তারপরে কেমনে, কেমনে ওর সেলারি ওর জবটা চলে গেল। কেমনে, কেমনে আমার ব্যবসা দাঁড়ায় গেল। দাঁড়াই। মানে তার মানে কি? কার ওসিলায় কখন আল্লাহ খাওয়াবে এটা তো নির্ধারিত ওখান থেকে। ওখান থেকেই। এট আটকায় তো রাখে নাই আল্লাহ তাআলা। সো এখন হ্যাঁ, আমাকে যে আল্লাহ তাআলা এই যে আমার বাবাকে, আমার মাকে, আমার ওয়াইফকে, আমার সন্তানকে হোয়াটএভার আমার পরিবারকে আ রিজিক দেওয়ার জন্য আমাকে বা আপনাকে যে চুজ করেছে, এইটা তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করেছে। একটা জিনিস চিন্তা করেন, আপনি মনে করতে পারেন যে আপনার ওয়াইফকে বুঝি আপনি খাওয়াচ্ছেন। না ভাই, আপনার ওয়াইফ আপনার বাসায় আসার কারণে তার রিজিকটা আপনার রিজিকের সাথে আসতেছে। আপনার ইনকামের মধ্যে আসতেছে। ইভেন আপনার প্রতিষ্ঠানে যে লোকগুলা কাজ করে, তাদের রিজিক আপনার প্রতিষ্ঠানে আসতেছে। আপনি তাদেরকে খাওয়াচ্ছেন না। রাইট। সে তার রিজিক খাচ্ছে। এইভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার ভিতরে ওই অহংকারটা আসবে না। যে খাওয়ানোর মালিক কিন্তু শুধুমাত্র আল্লাহ। এক আল্লাহ তাআলা। জি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আচ্ছা, যাই হোক আ আপনার এই কথাটা শুনে একেবারে দিলে যেয়ে লাগলো যার জন্য না বলে পারলাম না। যে এই জায়গাটায় মানুষের আসলে থিংকিং এর প্যাটার্ন এ কেউ যদি মনে করেন যে না সে তার পরিবারকে খাওয়াচ্ছেন, সে তার হুম। সন্তানকে খাওয়াচ্ছেন বা ওয়াইফকে খাওয়াচ্ছেন, বাবা-মাকে খাওয়াচ্ছেন। ভাই এই যোগ্যতা আপনার আমার নাই। নাই। এটা একমাত্র খাওয়ানোর যোগ্যতা একমাত্র তো আল্লাহ। দায়িত্ব নিয়ে রাখছে একমাত্র আল্লাহ তাআলা। আচ্ছা ভাই, আরেকটা বিষয় যেটা হঠাৎ করেই মনে পড়ল যে আপনি এছাড়া আর কোন অর্গানাইজেশন এ আছেন? যেহেতু আপনার একটা ব্যাপারই আছে যে আমি বড়দের সাথে মিশবো বা বিভিন্ন অর্গানাইজেশন ইয়া হ্যাঁ। তো। এটার আর সাথে কোন আরেকটা আছে। এটা হচ্ছে আমাদের ঢাকা ইম্পেরিয়াল কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছেন। তো ওইখানে আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে বড় ভাইগুলা কলেজ থেকে বের হইছেন কিংবা আছেন, তাদের সাথে একটা অনেক সুন্দর একটা বন্ডিংস আছে আমাদের। আচ্ছা, তো এই বন্ডিংস এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, বিভিন্ন সময় মিট করি। তো এখানে দেখা যায় যে সবাই তো বড় ভাই, সবাই দেখা গেছে কেউ ব্যাংকে আছেন, কেউ একটা কর্পোরেট অফিসে আছেন। তো এক্ষেত্রে দেখা যায় কি, আমি যেটাই ফার্স্ট থেকে বলতেছি নেটওয়ার্কিং এ, আমার যখন কোনো একটা প্রবলেম হয়, আমি বলি এই প্রবলেমের কে আছে? এই বড় ভাই আছে। তাকে একটা ফোন দেই, সলভ হয়ে যায়।
নেটওয়ার্কটা কত ইম্পর্টেন্ট। বড় ভাইদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে আদর কানেক্টেড করতে থাকতে হবে। হবে, হ্যাঁ, রাইট। সম্মান করলেই তারা দেখবেন আপনাকে কানেক্ট করবে। সবাই তো ধরেন ক্লাসে টিচার যখন পড়ায় 50 জন ছাত্র থাকে, সবাই তো A+ পায় না। না, কিন্তু যোগ্যতা কিন্তু সবারই সমান। সমান যোগ্যতা থেকেই তারা একই সেকশনে আছে। কিন্তু সবাই যে মনোযোগ দেয়, যে কিছু করতে চায় সেই পাবে। অনেকে ফেলও করে। এক টিচার এক লেকচার শুনে কে প্লাস পায়, কে ফেল করে। রাইট। এটা কে কিভাবে নিয়েছে? তা আমি যদি আমাকে প্রেজেন্টেশনটা ওইভাবে দিতে পারি, বড় ভাইদেরকে, ছোট ভাইদেরকে এভাবে প্রেজেন্ট দিতে পারি, তাহলে অবশ্যই আমাকে ডাকবে। ইভেন আমার কলেজে যখন অনুষ্ঠান করলাম আমাদের ওয়ার্ল্ডের থেকে ফুললি স্পন্সর আমি দিছি। আমাকে যখন বলা হয়েছিল, "ভাই আমরা একটা অনুষ্ঠান করতে চাই।" আমি জাজকে বলছি, "তোমার কি লাগবে না লাগবে, যা লাগবে ১ম থেকে শেষ পর্যন্ত যা লাগবে সব স্পন্সর আমি দেবো। তোমাদের কোনো টেনশনই নাই।" ছোট ভাই বলছে। আচ্ছা, এখন তো তারা আমাকে মাথা তুলে রাখে। আচ্ছা, আচ্ছা। আমি ওখানে কিন্তু বেশি ইনভেস্ট করি নাই। কিন্তু তাদেরকে যে টেনশন ফ্রি করে দিছি, এই সম্মানটা করে দিছি, সেটাই এখন অনেক। দেখা হইলে তো জান-প্রাণ দিয়া দেয়। না আসলে এটাই আমরা আ কতটুকু করতে পারলাম হ্যাঁ, আসলে মানুষের জন্য ওইটাই ফ্যাক্ট। সেটাই। এন্টালি নাকি? ইনশাআল্লাহ। সো তো এক কথায় আমরা আজকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম এবং আমি আমার মনে হয়, আমার বিশ্বাস যে আজকের পডকাস্টে যারা ছিলেন বা আজকের পডকাস্টটি যারা শুনলেন বা শুনবেন পরবর্তীতে, প্রত্যেকেই এখান থেকে অনেক কিছু লার্নিং নিতে পারবেন। আমরা নেটওয়ার্কিং এর গুরুত্ব বুঝলাম, শিখলাম। আমরা জানলাম নেটওয়ার্কিং দিয়ে কিভাবে একাধিক বিজনেস করা যায়। কিভাবে সুপরিকল্পিতভাবে আপনি ঘুমিয়ে থেকেও আপনার ইনকামটা সচল রাখতে পারেন বাই দ্য নেটওয়ার্কিং উইথ দ্য নেটওয়ার্কিং এবং ভাইয়ের মানে পরামর্শ যে বিভিন্ন মানে জ্ঞানী মানুষদের সাথে চলা, বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে চলা, তাদের কাছ থেকে নলেজ নিতে চেষ্টা করা, লার্নিং এর একটা ক্ষুধা নিজের ভিতরে থাকা, বই পড়া, হ্যাঁ? এবং পাশাপাশি মানুষের উপকার করা, ইমপ্যাক্টফুল কাজ করা। গরু লালন পালন করলে গোবর নিয়ে টেনশন করতে হয় না। বিষয়টা এরকম। ওইটা অটো। তো এরকম মানুষের সেবা করলে আসলে ইনকাম নিয়ে, টাকা নিয়ে বা ক্যারিয়ার নিয়ে টেনশন করতে হবে না। ওইটা আসলে অটো। এবং এর সেটাই। জন্যই কিন্তু ভাই আসলে একাধিক বিজনেস করে যেতে পারছেন এবং করছেন। এবং আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমরা পেলাম যে বেশ কিছু ভার্সিটিতে বা ইউকের একটা ভার্সিটিতে ভাই কিন্তু কোনো আপফ্রন্ট এ কোনো চার্জ নিচ্ছে না। স্টুডেন্টরা যা দিবে সব ভার্সিটিতে দিবে। অবশ্যই। এইটা একটা চরম অপরচুনিটি আমি মনে করি। যারা জানেন না এখনো এই ধরনের ব্যাপারগুলো, যারা বিভিন্ন জায়গায় আসলে টাকা দিয়ে আ আপ পূর্বে টাকা দিয়ে আসলে পরিকল্পনা করছেন, তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। সো এই ছিল মোটামুটি আজকের আমাদের পডকাস্টের সামারি বা পডকাস্ট সেশন। আমি আ অসংখ্য আবারও অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনার প্রতি ধন্যবাদ। জিসান সাহেব এবং যারা ধৈর্য ধরে এই পডকাস্টটি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আ দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে, নেক্সট কোনো অ্যাচিভার এর সাথে এমনিভাবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।